খালি ডিস্টার্ব নয়, মোটা ডিস্টার্ব। ঠিক আছে, চলো এবার আজকে আমরা কি করব, দৈনন্দিন জীবনে ব্যবহৃত, ভালো করে শোনো, দৈনন্দিন জীবনে ব্যবহৃত জৈব যৌগ। জৈব যৌগ কাকে বলে জানো? জৈব যৌগ, ভালো করে শোনো। জৈব যৌগ মানে কি, যেটা থেকে, যে যৌগের মধ্যে জীবের কিছু উপাদান আছে, বা যে আমরা জীব থেকে যে যৌগটা পাই, বা সেটাকে বলা হয় জৈব যৌগ। জৈব যৌগের প্রধান উপাদান কি, ভালো করে শুনে লিখে নেবে, কিন্তু আমি বলে দিচ্ছি, আর একবার লিখবো, চারদিকে লিখবো। জৈব যৌগের প্রধান উপাদান, ভালো করে শুনো, কার্বন। কার্বন বলছে যে যে যৌগের মধ্যে কার্বন থাকবে সেটা হচ্ছে জৈব যৌগ। কার্বন থাকবে, তুমি যদি বলতে পারো যে গ্রাফাইটের সংকেত কি, গ্রাফাইটের চিহ্ন কি, কার্বন। ভালো করে শোনো, যেমন CONH2 তার হোল 2, এটা কি জানো? এটা হচ্ছে ইউরিয়া। এই ইউরিয়া কি জৈব যৌগ না অজৈব যৌগ? ভালো করে শুনবে, যে যৌগের মধ্যে কার্বন থাকবে তারা হচ্ছে সেই যৌগকে বলা হচ্ছে জৈব যৌগ। হ্যাঁ, প্রত্যেকটা লিখে নেবে। এবার ভালো করে দেখো, তাহলে কার্বনের যোজ্যতা কত? কার্বনের যোজ্যতা হচ্ছে কত? 4। কেন 4 বলা হয়? কার্বন হচ্ছে জৈব যৌগের প্রধান উপাদান হচ্ছে কার্বন। কার্বন হচ্ছে, দেখো কার্বন যদি আমি যোজ্যতা লিখি, একটা মুক্ত শৃঙ্খল আর বদ্ধ শৃঙ্খল বলা হয়। এই যে কার্বনটা চারদিকে খোলা অবস্থায় আছে, এটাকে কি বলা হয়? মুক্ত শৃঙ্খল, তাই তো? এবার ভালো করে ধরো, হাইড্রোজেন যোজ্যতা কত? এবার যদি আমি এই যে চারটে দাড়ি, মানে চারটে হ্যান্ড বলা হয়, ফোর হ্যান্ড অফ কার্বন বলা হয়, এটাকে কি বলা হয় না, কার্বনের চারটে যোজ্যতা নির্ণয় করে বা নির্দেশ করে। যদি আমি এখানে এটাকে কি বলা হয়, এই যখন চারদিকে কোনো কিছু থাকবে না, এটাকে বলা হচ্ছে মুক্ত শৃঙ্খল। মুক্ত শৃঙ্খল মানে, মুক্ত শৃঙ্খল মানে বোঝো, তুমি যখন এরকম একটা তারকে যখন এরকম রাখবে, এটাকে মুক্ত না বদ্ধ গো? মুক্ত। যদি আমি এখান থেকে যখন ঠেকিয়ে দিই, তাহলে এটা কি হলো? বদ্ধ হয়ে গেল। তেমনি কার্বনের যখন চারদিকে ফাঁকা থাকবে, সেটা কি হলো? মুক্ত। যখন আমি চারদিকে যদি আমি চারটে হাইড্রোজেন যদি যোগ করে দিই, সেটাকে কি হবে? তখন হয়ে যাবে বদ্ধ। এরকম এটা পড়ে আছে, মুক্ত শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল, এটা আছে, এত জেনে লাভ নেই। জাস্ট মুক্ত শৃঙ্খল জিনিসটা কি আর বদ্ধ শৃঙ্খল জিনিসটা কি, আজকে একটু দেখো, ঠিক আছে? এখান থেকে পড়ে যে প্রথম পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগের নাম কি? ইউরিয়া। ঠিক আছে, ইউরিয়া কোথা থেকে? ক্যালসিয়াম সায়ানামাইড থেকে কি হয়েছে? ক্যালসিয়াম সায়ানামাইড থেকে আমাদের ইউরিয়া। সেটা কি বললেন প্রথম? ক্যালসিয়াম কার্বোনাইড। CaNCN প্রথম না পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ, তাই তো? পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগের নাম কি? ইউরিয়া। কে আবিষ্কার করে প্রথমে, কে তৈরি করে? বিজ্ঞানী ভোলহার। পরীক্ষা খুব পরে, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে যারা এসএসসি বা তোমার রেলেটেলে দেবে, তখন পড়ে যে পরীক্ষাগারে প্রথম প্রস্তুত জৈব যৌগের নাম কি, তখন বলতে হবে ইউরিয়া। ইউরিয়া কেন জৈব যৌগ? কারণ এর মধ্যে কার্বন আছে বলে আমরা জৈব যৌগ বলে। কে আবিষ্কার করেন, কে তৈরি করেন? বিজ্ঞানী ভোলার প্রথম ইউরিয়া আবিষ্কার করেন, তাই তো? পাইয়ের সিগমাটা একবার দেখে নাও। পাই যে স্ট্রাকচারে পাই সিগমা বন্ড গুলো, ওটা পড়ে দেখা। এই এখন এই পাই সিগমা বন্ড এর বোঝালে হবে না, পারবে না, কারণ এটা হচ্ছে 12 এর পাই সিগমা বন্ড। আর এখানে শুধু যা বন্ড থাকে, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এগুলো একটু শেখানো প্রয়োজন আছে, বাকি সিগমা। ঠিক আছে, তাহলে কি পরীক্ষাগারে প্রথম প্রস্তুত জৈব যৌগ বিজ্ঞানী ভোলার হচ্ছে প্রথম তৈরি করে, প্রথমে পরীক্ষাগারে যে জৈব যৌগ আবিষ্কার করে, সেটা হচ্ছে কি? এটাও একই অবস্থা। মানে বেশি কোন থাকলে হয়ে যাচ্ছে। নতুন কাপড় কি হলে কি হবে?
এই ছোট ছোট ঘোড়া দেখতে দিয়ে সবে আসছে ভালো করে দেখো কার্বনের বন্ধন আছে জানো তো কার্বনের যে বন্ধন সেটা কি তিনটে বন্ধন আছে তিনটে কি কি বন্ধন ভালো করে দেখো এটা এক বন্ধন দ্বিবন্ধন আর হচ্ছে ত্রিবন্ধন তাই তো এক বন্ধন মানে কি যখন কোন একটা কার্বন আর কার্বনের মধ্যে বা হাইড্রোজেনের মধ্যে যখন একটা দাঁড়িয়ে থাকবে সেটাকে বলা হচ্ছে এক বন্ধন যখন কার্বন কার্বনের মধ্যে যখন দুটো দাঁড়িয়ে থাকবে তখন সেটা হচ্ছে দ্বিবন্ধন আর যখন কার্বন কার্বনের মধ্যে তিনটে থাকবে তখন সেটাকে বলা হচ্ছে ত্রিবন্ধন এবার ভালো করে শোনো এটা হচ্ছে বন্ধন বলতে গেলে বন্ধন এবার ভালো করে এক বন্ধনের আমি কি উদাহরণ দিতে পারি ভালো করে দেখো এই যে কার্বন তো তাহলে আমি যদি এই চারিদিকে যদি একটা করে হ্যান্ড দিই তাহলে ফোর হ্যান্ড অফ কার্বন বলা হয় এই যে চারিদিকে যখন একটা করেই আছে তখন সেটাকে কি বলা হয় এটাকে এক বন্ধন বলা হয় তাহলে এটা কি এটাকে আমি যদি চারদিকে হাইড্রোজেন দিয়ে এটাকে যুক্ত করে দিই তখন সেটাকে কি বলা হবে এটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল হয়ে গেল যখন চারিদিকে যখন কোনো হাইড্রোজেন যারা যুক্ত করব না সেটা হচ্ছে মুক্ত শৃঙ্খল হলো এটাকে বলা হচ্ছে এক বন্ধন তাই তো এটাকে এর নাম কি এর নাম হচ্ছে CH4 এটাকে বলা হচ্ছে মিথেন তাই তো এবার দেখো দ্বিবন্ধন যখন কার্বন আর কার্বনের মধ্যে যখন দুটো বন্ধন থাকবে সেটাকে বলা দ্বিবন্ধন এবার আমার মোটামুটি দেখতে হবে যে কার্বনের সঙ্গে চারটে যোজ্যতা পূরণ করতে হবে দেখো ভালো করে দেখো এখানে যদি এই কার্বনটা বাদ দিই দুটো দাঁড়ি মানে কটা ইলেকট্রন মানে দুটো যোজ্যতা দুই যোজ্যতা এখানে একটা দিই আর এখানে একটা দিই তাহলে কটা হয়ে গেল চারজন হয়ে গেল কার্বনের কি চার যোজ্যতা কি করে বোঝাবো 1 2 3 4 তাই তো যে কটা দাঁড়ি সে কটা যোজ্যতা তাহলে এখানে দেখো এই কার্বনের কটা যোজ্যতা হলো চারটে এবার যদি আমি এই কার্বনটা বাদ দিই দুটো আছে তো আর এখানে এই দুটো এবার যেখানে ফাঁকা জায়গা কি বসিয়ে দেবো হাইড্রোজেন বসিয়ে দেবো তাই তো এটাকে কি বলা হয় C2H4 এটাকে কি এর নাম কি ইথিলিন বোঝা গেল এবার কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন আছে ত্রিবন্ধন মানে কি 1 2 3 তাহলে দেখো কার্বনের চার যোজ্যতা করতে হবে তাহলে আমার এখানে 3 আছে এখানে যদি একটা হাইড্রোজেন দিই এখানে যদি একটা দাঁড়িয়ে চার হয়ে গেল আবার যখন এখানে 3 আছে তাহলে একটা দিয়ে দিলে কত হবে 4 তাহলে এখানে হাইড্রোজেন দিতে হবে এখানে হাইড্রোজেন তাহলে এটা কি হলো বদ্ধ শৃঙ্খল হয়ে গেল তাহলে এটাকে কি বলা হবে C2H2 এটাকে কি বলা হয় অ্যাসিটিলিন লিখে নাও এই যে আমাদের কার্বন কার্বনের মধ্যে যে বন্ধন কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন দ্বিবন্ধন এক বন্ধন এটাকে কিন্তু আমরা সিম্পল খাতায় এরকম বোর্ডে লিখছি বলে এরকম যদি আমি এরকম দেখি না এদের মধ্যে একটা কোণের পার্থক্য আছে কোণের পার্থক্যটা পরীক্ষায় পড়ে বোঝা গেল এটা টুকে নাও টুকে নিয়ে তারপরে বলছি তাহলে কার্বনের বন্ধন কটা তিনটে বন্ধন কি কি এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন এক বন্ধনের মধ্যে একটা দুই বন্ধনের মধ্যে দুটো দ্বিবন্ধন তিনটে কার্বনের মধ্যে যখন একটা দেখো চারদিকে একটা করে দাঁড়িয়ে থাকবে সেটাকে এক বন্ধন যখন কার্বন কার্বনের মধ্যে দুটো থাকবে সেটাকে দ্বিবন্ধন আর কার্বন কার্বনের মধ্যে যখন তিনটে দিয়ে থাকবে বন্ধন থাকবে সেটাকে বলা হচ্ছে ত্রিবন্ধন ঠিক আছে এই যারা আছো অঙ্কুর আছো তারপরে আমাদের পিঙ্কি হালদার তারপর তোতারিন এইগুলো কিন্তু ভালো করে দেখে নাও না বুঝতে পারলে বলবে ঠিক আছে কারণ সামনে প্রচুর পরীক্ষা আছে এইগুলো কিন্তু ভৌত বিজ্ঞানের প্রচুর পরীক্ষার পরে এই চ্যাপ্টার থেকে মিনিমাম 2-3 নাম্বার পড়ে ঠিক আছে এই যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত জৈব যৌগ থেকে বা আমাদের জৈব যৌগ থেকে পড়ে ঠিক আছে অ্যাসিটিলিন হ্যাঁ অ্যাসিটিলিন এটাকে বলা হয় CH4 কে বলা মিথিন C2H2 কে বলা হচ্ছে C2H4 কে বলা ইথিলিন আর C2H2 বলা হচ্ছে অ্যাসিটিলিন ঠিক আছে তোমার মাধ্যমিকে এই চ্যাপ্টারটা ছিল নাকি পড়োনি নাকি অলরেডি জৈব যৌগ একটা চ্যাপ্টার তো আসে না হ্যাঁ আসেনি মানে কি বলছে বললে কি আর ফেল কিসের আপনি পাস করতে পারেন এমন করে না
তোমার ভালো করে পড়িনি না, ওই চারটা আমি দেখিনি এরকম বলতে পারো। এই টুকে নাও, আমি কিন্তু পরের দিন ধরবো, কিন্তু আমি বলে দিচ্ছি, কারণ এই একবার পড়িয়ে দিচ্ছি আর বারবার পড়াতে পারবো না। এই চারটা মুখস্থ আছে। এবার দেখো, এই যে কার্বন কার্বনের মধ্যে যে এক বন্ধন, এই এক বন্ধন, হ্যাঁ ভালো করে দেখো, এই যে এক বন্ধন কোণের মান আছে, কোণের মান হচ্ছে এক বন্ধন কোণের মান কত জানো? 109 ডিগ্রি 28 মিনিট। এটা মিনিটের চিহ্ন জানো তো? হ্যাঁ, আর দুটো হলে সেকেন্ড। তাহলে দ্বিবন্ধন কোণের মান কত? স্যার হ্যাঁ, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখা যায় ঠিক ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এক বন্ধন কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। দ্বিবন্ধন কোণের মান কত? কত কি জানো? 120 ডিগ্রি। আর তিন বন্ধন কোণের মান 180 ডিগ্রি। মানে এই যে 120 ডিগ্রি না, এই কার্বন হাইড্রোজেনের মধ্যে এই যে বন্ধনটা, সেটাকে বলা হচ্ছে 120 ডিগ্রি। এরকম থাকবে, এগুলো শেখার দরকার নেই, যারা সায়েন্স মাইন্স পড়েছে প্রচুর তারা জানবে এইসব। না, এইগুলো শিখে লাভ নেই, এই নামটা শিখতে হবে। মানে দ্বিবন্ধন কোণের মান কত, এক বন্ধন কোণের মান কত, কার্বনের ত্রিবন্ধন কোণের মান কত, এগুলো একটু জানতে হবে, ঠিক আছে? যদি বলা হয় কার্বনের এক বন্ধন যুক্ত একটি যৌগ যৌগের নাম বলো, তখন তোমাকে বলতে হবে এক বন্ধন কার আছে? মিথেন। যদি বলো দ্বিবন্ধন যুক্ত একটি যৌগ যৌগের নাম বলো, তখন সেটাকে বলে ইথিলিন। ত্রিবন্ধন যুক্ত যৌগ যৌগের নাম কি? অ্যাসিটিলিন। ইথিলিন কি কাজে ব্যবহার করা হয় গো? কাঁচা ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়। যদি পলিথিন তৈরি করতে কি ব্যবহার করা হয়? ওই ইথিলিন ব্যবহার করা হয়। তাহলে স্যার কার্বাইড হচ্ছে কি? না, অ্যাসিটিলিন। কার্বাইড কি করে? কলা পাকায়। কার্বাইড বাতি, কার্বাইডে জল দিলে অ্যাসিডিন হয়ে যাবে। কার্বাইড বাতি হচ্ছে এমন একটা জিনিস, অ্যাসিডিনের শিখা, সেই 3550 350 ডিগ্রি শিখায় জ্বলে, ঠিক আছে? তোমরা এই অ্যাসিডিন দেখেছো বলে না, আগেকার দিনে যে হ্যাজাক লাইট ছিল না, হ্যাঁ দেখো, আমি আমাদের বাড়িতে যখন আমি 1 2 এ পড়তাম, তখন তো ওখানে কারেন্ট যায়নি। আমাদের কারেন্ট সবে কবে গেছে, সবে 6-7 বছর হয়েছে কারেন্ট গেছে। হ্যাজাক লাইট হচ্ছে, শোনো, হ্যাজাক লাইটটা হচ্ছে পুরো যেন তোমাদের যে হ্যারিকেন দেখেছো, হ্যারিকেন স্টাইল, ওটা হচ্ছে বড় ডায়মন্ড, ওর মধ্যে অ্যাসিটিলিন থাকে। ওই অ্যাসিটিলিনটা হচ্ছে কি হয়, ওই হ্যাজাক লাইট যখন আমরা আগুন ধরিয়ে দিই, পুরো একদম বাল্বের মতো জ্বলতে থাকে। কার্বাইড 350 ডিগ্রি সেলসিয়াস মধ্যে কার্বাইড বাতি অ্যাসিটিলিন শিখায় জ্বলতে থাকে। এটা পরীক্ষায় পড়ে, মাঝে মাঝে পরীক্ষায় পড়ে, অ্যাসিটিলিনের শিখা কত, 350 ডিগ্রি সেলসিয়াস শিখায়, উষ্ণতা কত, ঠিক আছে? ওগুলো পরে শিখছে। তাহলে কার্বনের এক বন্ধন কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। দ্বিবন্ধন কোণের মান 120 ডিগ্রি। ত্রিবন্ধন কোণের মান কত? 180 ডিগ্রি। এবার তোমাকে যদি বলা হয় কার্বনের এক বন্ধন যুক্ত যৌগের নাম, CH4, দ্বিবন্ধন C2H4, ত্রিবন্ধন হচ্ছে C2H2, ঠিক আছে? তাহলে ভালো করে দেখো, এবার আমি কি শিখবো ভালো করে দেখো। 350 এসিডিনের শিখা। আমি বলে দিচ্ছি, রে অনন্যতা, এই কোন নামটা কি? সবাইকে বলছি, যেটুকু তোমার মনে হবে সেটুকু কিন্তু টুকবে। আমরাও পড়াশোনা করেছি, স্যার চর্চা করে বলি, আমরা তো পড়িয়ে লিখেছি, আমি যেটা মনে হয় এটা শেখার আমার হচ্ছে জানি না, এটা নতুন লাগছে, ওটা কিন্তু লিখে দেবে। আমি বলবো না যে এটা লেখো, তাহলে সেই বাচ্চাবেলা শেখানো এইসব, ওখানে তো অজগর লেখ, ওখানে অজগর বলছি। শোনো, এটা পুরো মডিফাই করো, ঠিক আছে? তো ভালো করে দেখো। এবার কিছু, যারা কার্বনের তো এক বন্ধন যুক্ত যৌগকে বলা হয়, কার্বনের এক বন্ধন যুক্ত যৌগকে কি বলা জানো? বলা হচ্ছে অ্যালকেন যৌগ। অ্যালকেন মানে কি? ভালো করে শোনো, যখন কোন একটা যৌগ যৌগে কার্বনের সংখ্যা, এটা তোমরা শিখেছো, কার্বনের সংখ্যা আর তার নাম। যখন কোন একটা যৌগের মধ্যে একটা কার্বন থাকবে, যখন একটা কার্বন যুক্ত যৌগ যৌগের নাম, তখন সেটাকে কি বলা হচ্ছে মিথ, তাই তো?
দুটো কার্বন থাকলে কি হবে এটাকে ইথ, এটা তো অনেকে শিখি জানো তো। তিনটে থাকলে কি ফ্লো, চারটে থাকলে হ্যাঁ, পাঁচটা থাকলে পেন। ঠিক আছে, এটা হচ্ছে মাধ্যমিকের বইয়ে আছে, সবাই বাড়িতে বই থেকে এখন যদি না বুঝতে পারো বই আছে, বই খুললে পেয়ে যাবে। 6 থাকলে হেক্স, 7 থাকলে হেপ্ট, আর 8 থাকলে অক। ঠিক আছে, এই 8টা পর্যন্ত থাকবে। তো অ্যালকেন কখন বলা হয়, যখন কোনো একটা কার্বনের মধ্যে এক বন্ধন থাকবে, সেটা তখন কার্বন এবং হাইড্রোজেন যুক্ত যৌগকে বলা হচ্ছে অ্যালকেন যৌগ, তাই তো। তাহলে অ্যালকেন আমরা কাকে বলবো, তখন একটা অ্যালকেনের সংকেত আছে CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সংকেত। এই ঠিক ঘোড়ার মাথা হাতির মাথা, n হচ্ছে সংখ্যা, ব্যাকের মধ্যে এখানে লিখে দেব n সমান সমান সংখ্যা, তাই তো। তাহলে n সমান সমান সংখ্যা মানে n এর জায়গায় 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 6 7 8 হতে পারে, তাই তো। আমি আবার লিখে দিচ্ছি n সমান সমান কি 1 2 3 4 5 6 7 8 হতে পারে, তাই তো, এমন হতে পারে 8 হতে পারে, তাই না। তো কেউ যদি বলা হয় তিনটি কার্বন যুক্ত অ্যালকেনের সংকেত নির্ণয় করো, তিনটি কার্বন যুক্ত, তাহলে আমি এর জায়গায় কত দেব 3 দেব, ভালো করে দেখো, এর জায়গায় আমি 3 দেব। তাহলে আমি কি করব C3H2 into 3 মানে 6 plus 2 মানে H8, তাহলে এর সংকেতটা কি হবে এটা CH3CH2 CH2। কি করে পেলাম এটা কিন্তু আমরা বলিনি, এটা কিন্তু একটা বদ্ধ সিম্বল। তাহলে আমার এখানে কটা কার্বন আছে, সরি লাস্টে 3 হবে। এখানে কটা কার্বন আছে, তিনটে কার্বন, তাহলে তিনটে কার্বন আমি পাশাপাশি লিখবো, একটা দুটো তিনটে। এবার আমি চারদিকে তো এটা মুক্ত শৃঙ্খল হয়ে গেল, আমি কি করব এবার একে বদ্ধ শৃঙ্খলের মধ্যে আনতে হবে। তাহলে আমার কার্বনের চারদিকে কত চার্জ যোজিত দেখাতে হবে। আমি প্রথম কার্বনটা ধরি, তাহলে এই কার্বনটা ধরলে কটা হবে, একটা দুটো তিনটে, আর এই একটা আছে। দ্বিতীয় কার্বনটা ধরো, এটা বাদ দাও, তাহলে 1 আছে 2 আছে 3 4 হয়ে গেল। তৃতীয় কার্বনটা ধরো, এই 1 আছে 1 2 3, ঠিক আছে। তাহলে দেখো এবার আমি যেখানে ফাঁকা আছে সেখানে কি বসাবো, হাইড্রোজেন বসিয়ে দেবো। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তুমি কি আর এখানে বসাতে পারবে, কারণ কার্বন কার্বন পাশে আছে তো। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে দেখো প্রথমে দেখো এটা যদি লিখি তাহলে আমরা কি করে লিখবো CH3, এটাকে লিখলাম, তারপরে কি করলাম এটাকে লিখলাম কি CH2, এটাকে কি লিখলাম CH3। কিভাবে লেখা হলো বুঝতে পারলে না, পারলে না, হ্যাঁ। তোমাকে যখন বলবে যে তিনটি কার্বন যুক্ত একজনের অ্যালকোহলের সংকেত নির্ণয় করো, তখন তোমাকে এটা বলতে হবে, তাই তো। এটা কিন্তু পরীক্ষায় পড়ে না, পরীক্ষার পরে অ্যালকেনের সংকেত কি, তিনটি কার্বন যুক্ত অ্যালকেনের সংকেত কি হবে, তিনটি কার্বন যুক্ত অ্যালকোহলের সংকেত কি হবে বা অ্যালকেনের সংকেত কি হবে, তখন তোমাকে এটা দেওয়া থাকবে বা এটা দেওয়া থাকবে। কি করে স্ট্রাকচারটা হলো, এটা থেকে এটাই হলো নাম পড়ে না, খুব সচরাচর নাম পড়ে। তাহলে আমি তিনটে কার্বন থাকলে কি হয়, তিনটে কার্বন থাকলে কি লিখতে হয় প্রো, তাই তো। প্রো প্লাস যখন অ্যালকেন থাকবে না, অ্যালকেনের শেষে কি হবে এন যুক্ত হবে, এন অ্যালকেনের শেষে কি যুক্ত হবে এন যুক্ত হবে, একার দুটো নয় এন যুক্ত হবে, তাই তো। এন যুক্ত করতে হবে মানে প্রোপ যুক্ত এন, তাহলে কি হবে এটাকে সন্ধি বিচ্ছেদ করলে, সন্ধি যুক্ত করলে এটা মাধ্যমিকে শিখেছিলে কিন্তু ভালো করে শিখতে পারো। তাহলে কি করে হলো ব্যাপারটা বোঝা গেল, ভালো করে শোনো। অ্যালকেন যখন থাকবে তখন এদের শেষে কি হবে এন যুক্ত করতে হবে। তোমার যখন একটা কার্বন থাকবে মিথ প্লাস এন মিথেন, দুটো কার্বন থাকলে ইথ প্লাস এন ইথেন, তিনটে কার্বন থাকলে প্রো প্লাস এন প্রোপেন, এই আমি দিলাম প্রোপেন, চারটে কার্বন থাকলে বিউটেন বিউট প্লাস এন বিউটেন, পাঁচটা কার্বন থাকলে পেন যুক্ত এন পেন্টেন, ছটা কার্বন থাকলে হেক্স যুক্ত এন হেক্সেন। মোটামুটি অ্যালকেন কখন হবে, এক বন্ধন হলে সেটাকে অ্যালকোন হবে। এখানে কি এক বন্ধন না দ্বিবন্ধন, সব
এক বন্ধন। তাহলে এক বন্ধন প্রথমে দেখতে হবে যে এটা এক বন্ধন না দ্বি বন্ধন। তাহলে এক বন্ধন হলে আমার অ্যালকেন হবে, আর এক বন্ধন হলেই তার অ্যালকেন হলেই তার সাথে কি যুক্ত হবে, এন যুক্ত করতে হবে। তাহলে এন যুক্ত করলে আমি এখানে কটা কার্বন আছে, একটা দুটো তিনটে বাই তিনটে কার্বন, তিনটে কার্বন থাকলে কি হয়, প্রোপ। আর যেহেতু এটা সিঙ্গেল বন্ড তাহলে কি যুক্ত করবে, অ্যালকেন। তাহলে সে এন যুক্ত করতে হবে, তাহলে প্রোপ যুক্ত এন মানে কি, প্রোপেন। দুটো কার্বন থাকলে কি হবে গো, দুটো কার্বন থাকলে মৌসুমী বলো, দুটো কার্বন থাকলে কি হবে, ইথেন। ওই হয়ে গেল। এটা বলা যায় কি সুদীপ্ত, চারটে কার্বন থাকলে কি হবে, বিউট, বিউট যুক্ত এন, বিউটেন। এটা প্রথমে আমরা দেখতে হবে এটা অ্যালকেন না কি, এটা অতটা শেখার দরকার নেই, জাস্ট এটাকে মনে রাখো, এই অ্যালকেনের সংকেতটাই মনে রাখবে, তাই তো? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি অ্যালকেনের সংকেত লিখে হাইফেন দিয়ে CnH2n, ওটা কি +2? হ্যাঁ হ্যাঁ প্লাস 2, এটা বেসে আছে, বেসে মাথায় নয়, বেসে CnN টাও বেসে, H2n + 2 এটাকে বেস বলা হয়, তাই তো? বুঝে গেল? এবার এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? এটা মুছে দিলাম। এটা একটু উপর থেকে পড়িয়ে দিই, বাকি এর করতে দরকার নেই, আমি যেটা মেইন জিনিস পড়াবো এটা শিখতে হবে। এই জৈব যৌগ থেকে পরে পরীক্ষায় কিন্তু খুব আমি বলে দিলাম। এবার দেখো, এবার দ্বিবন্ধন যুক্ত যখন বলা হবে সেটাকে কি বলা হচ্ছে, কার্বন আর হাইড্রোজেন যুক্ত, এটাকে বলা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন যখন থাকবে এদের শেষে কি যুক্ত করতে হবে, কিন মানে কি, ইন, ইন যোগ করতে হবে, এদের শেষে কি যুক্ত করতে হবে, ইন যোগ করতে হবে। বলো তো দেখি, তোমার একটা পরীক্ষায় পড়ে অ্যালকিন বা দ্বিবন্ধন যুক্ত মৌল যৌগ তৈরি করতে গেলে মিনিমাম কটা কার্বনের প্রয়োজন, দুটো। যদি বলা অ্যালকেন তৈরি করতে কি করতে হবে, একটা, কিন্তু মাথায় রাখবে, কারণ তুমি দ্বিবন্ধন কার বলতে যাবে, দুটো কার্বনের মধ্যে দ্বিবন্ধন দেবে, একটা কার্বনের তো এক বন্ধন তো ওর আছে, তাহলে যখন অ্যালকেন হবে তখন কিন্তু মিনিমাম কিন্তু একটা কার্বন, যখন অ্যালকিন হবে মিনিমাম কটা কার্বনের প্রয়োজন, দুটো। এবার আমি দেখি, বিশাল ঠান্ডা লেগে গেছে, এবার বলছি ইন, অ্যালকিন করছি মিনিমাম কটা কার্বন, দুটো কার্বন হতে হবে। তাহলে এর হচ্ছে অ্যালকিনের সংকেত কি, আমি কিন্তু বেশি বোঝাবো না, বাড়িতে বুঝে নেবে। CnH2n, এটা হচ্ছে অ্যালকিনের সংকেত। তাহলে অ্যালকিন হতে গেলে মিনিমাম কটা প্রয়োজন কার্বন, দুটো প্রয়োজন। কিন্তু মাধ্যমিক বইয়ে পিছনে সবথেকে চ্যাপ্টার জৈব যৌগ বাড়িতে গিয়ে খুলে নেবে, বারবার বলে। দ্বিবন্ধন ক্ষেত্রে মিনিমাম কটা, দুটো। এক বন্ধন হলে একটা, মানে কি অ্যালকিন মানে দ্বিবন্ধন দুটো, এক বন্ধনে অ্যালকেন মিনিমাম একটা, একটাই তো মিনিমামই হয়, জিরো কি মিনিমাম হয়। তাহলে আমি যদি এর জায়গায় 2 বসাই তাহলে কি হবে, C2H4, তাই তো? কি করে হলো এবার এটা দেখো, কার্বন প্রথমে আমি দেখেছি কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন প্রথমে বসিয়ে দেবো। এবার কার্বনের আমার প্রথম কি ফার্স্ট কটা যোগদান করতে হবে, চারটে যোগদান করতে হবে। তাহলে আমি এদিকে কার্বনটা চাপা দিয়ে দিলে কি হবে, 1 2 হয়ে গেল, 4 যোগদান। এইদিকে কার্বনটা চাপা দিলে কি হবে, 1 2 যোগদান। যখন করব না একটা কার্বনকে চেপে রেখে করতে হয়, প্লাস তার বন্ধনকে ছেড়ে রেখে। এই যখন এটা করছি বুঝতে পারছো, হ্যাঁ? এই যখন করব তখন কি হবে, এই বুঝতে পারছো। তাহলে দেখো যেখানে ফাঁকা আছে এটাকে বদ্ধ করে দিই, H H H H। তাহলে আমি যদি এটাকে যদি মডিফাই করে লিখি C2, কটা কার্বন, দুটো। যদি আমি এটা ভালো লিখি CH2 ডবল বন্ড CH2, কারণ এখানে কি মাঝখানে CC ডবল বন্ড, এখানে CH2, এটা হলো আবার এটাকে CH2 লেখা। এটা একটু ভালো করে লিখলে এই C2H4 হয়ে যাবে। বোঝা গেল না কেন? কারণ এখানে C দুটো H2, তাহলে CH2 লিখেছি, আবার মাঝখানে ডবল বন্ড লিখেছি, আবার CH2 লিখেছি। এবার এর নামটা বলো তো দেখি, এর শেষে ইন যোগ করতে হবে, কি হবে, ইথিন। ইথিনের ভালো নাম কি, এর নাম হচ্ছে ইথিন।
আর একে বলা নাম বলা হচ্ছে ইথিলিন, তাই তো? এটা জৈব যৌগের নাম, না ঠিক আছে। যদি আমি এর জায়গায় 3 দিই, এর জায়গায় 3 দিলে সংকেত কি হবে? অরণ্য সংকেত পাবো C3H6। স্ট্রাকচারটা কি হবে বলো? আমি কিন্তু যখন কোন একটা সংকেত হবে না, শুধুমাত্র দুটো কার্বন, মানে কার্বন কার্বনের মধ্যে শুধু একটা বন্ধন, দু বন্ধন, বাকি সব কি কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ধন। এটা যদি ত্রিবন্ধন হয় তাহলে কি হবে? দুটো কার্বনের মধ্যে ত্রিবন্ধন থাকবে, যেমন কি এখানে এই দুটো কার্বনের মধ্যে ত্রিবন্ধন, তাই তো? দ্বিবন্ধন যদি আমি এখান থেকে এখানে কি বলছে, যদি আমি এর জায়গা 3 নিয়ে নিই, যদি আমি এর জায়গা 3 নিয়ে নিই, ভালো করে দেখো 3 নিয়ে নিই, তাহলে কি হবে? C3H6। তখন কি হবে? আমি কার্বন কার্বনের মধ্যে আমি দ্বিবন্ধন এক জায়গায় দিতে বলেছি, আর এই কার্বনের মধ্যে একটা C দেব, তাহলে 3টে কার্বন হয়ে গেল। আর এই কার্বনকে তো আমার জুড়তে হবে, তাহলে 1 2 3। কিন্তু ভালো করে শোনো, ভালো করে শোনো, না না এটাকে চার্জ দেওয়া, এবারে চার্জ হয়ে যাচ্ছে, আমি হাইড্রোজেনটা মুছে দিই। তোমার কোথায় ভুল হবে ভালো করে দেখো। প্রথম কার্বনের কটা যোজতা? দ্বিতীয় কার্বনের কটা যোজতা? 5টা হয়ে গেছে। তখন কি দিতে হবে? তখন কি করতে হবে? একটা দিতে হবে। এবার কার্বন, আমার কিন্তু প্রথমে মাথায় হিট করতে হবে, কার্বনের 4 যোজতা কমপ্লিট করতে হবে, গোজা মিলে নয় কিন্তু। আমি কি মুছে দিলাম, কি এখানে 5 হয়ে যাচ্ছে বলে আমি মুছে দিলাম, হয়ে গেল। এবার কার্বন বসিয়ে দেবো, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, হাইড্রোজেন। তার মানে সংকেতটা কি হলো? CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। পরীক্ষা সব পারতে হবে না, এটাই তো তোমার পড়বে, এটাই তো পড়বে, এটা এই আমি এটা বলে দিই তোমার, আমি তো এটাই বলেছি, কিন্তু এটা জাস্ট কি করে স্ট্রাকচারটা হচ্ছে আমি দেখাচ্ছি। এর নাম কি হবে? এখান থেকে তুমি শুরু করলে তো সিঙ্গেল হয়ে যাবে, যেদিক থেকে কাজ হবে সেদিক থেকে শুরু করতে হয়, জানো? যেদিক থেকে তোমার নিয়ারেস্ট, এটা কিন্তু জৈব সংকেতের চিহ্ন নাম লেখা IUPAC, ইউপ্যাক না, এগুলো বলে কি IUPAC, ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। যত সব IUPAC এর নাম হবে সব এরাই করে, IUPAC। ঠিক আছে, এটা তাহলে নাম কি হবে? এটা আমরা সিম্পল লিখি, তাহলে কি হবে? 3টে কার্বনের কোন প্রোপ যুক্ত ইন, মানে কি প্রোপিন। শুধুমাত্র এটাই শিখে রাখো আর স্ট্রাকচারটা, ঠিক আছে? আর কিছু শিখতে হবে। আর এবার পরে অ্যালকেনের সঙ্গে CN মিনিমাম কটা কার্বন, দুটো কার্বনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন হলে তাদের মধ্যে ডিগ্রি কত হবে, কোণ কত হবে? 120 ডিগ্রি, ঠিক আছে? এগুলো বলা। এবার আমি কি করব? অ্যালকাইন করব। অ্যালকিন আর অ্যালকাইন, এক বন্ধন হলে অ্যালকেন, দ্বিবন্ধন হলে অ্যালকিন, ত্রিবন্ধন হলে কি হবে? অ্যালকাইন হবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে ত্রিবন্ধন মানে কি? অ্যালকাইন, তাই তো? যদি বলা এর সাথে কি যুক্ত হবে? আইন যোগ করতে হবে, কেন? আইন যোগ করতে হবে। এর সংকেত কি? সংকেত একদম CnH2n -2। যদি বলা আমি মিনিমাম কটা কার্বনের প্রয়োজন, অ্যালকাইন হতে গেলে মিনিমাম কটা কার্বনের প্রয়োজন? দুটি, মিনিমাম কমপক্ষে কার্বন দুটি লাগবে।
তাহলে আমি যদি n এর জায়গায় 2 বসিয়ে দিই তাহলে কি হবে C2 2 দুগুণে 4 মাইনাস 2 মানে কি C2H2 কি বলবো ত্রিবন্ধন অ্যালকাইন মানে ত্রিবন্ধন মানে কার্বন আর কার্বনের মধ্যে আমি তিনটে বন্ধন দেব প্রথম কার্বনের মধ্যে 3 জোড়া আছে তাহলে এটা করলে 1 করলে 4 হয়ে গেল আবার দ্বিতীয় কার্বনের মধ্যে 1 2 3 আছে এটা করলে 4 হয়ে গেল তাহলে এখানে হাইড্রোজেন যোগ করব এখানে হাইড্রোজেনটা কি বলা হয় C2H2 এর নাম কি এর নাম হচ্ছে অ্যাকচুয়ালি ইথাইন ইথাইন কিন্তু এর অ্যাকচুয়ালি ডাক নাম কি অ্যাসিটিলিন এই যে অ্যাসিটিলিন কার্বোহাইড্রেট বাদী অ্যাসিটিলিন বিষাক্ত অ্যাসিটিলিন কি করা হয় কার্বোহাইড্রেট বাদী তৈরি করা হয় অ্যাসিটিলিন কি করা হয় জানো বারুদ প্রস্তুত করা হয় তারপরে যে আমাদের নিউক্লিয় সংযোজনের ফলে যে পরমাণু বোমা অ্যাসিটিলিন দিয়ে এটা হচ্ছে রিঅ্যাক্টর একটা রিঅ্যাক্টর নিউটন তো ওদের তৈরি করে নিউটন যোগ হয়ে গিয়ে বাইরে খাবে তাহলে বোঝা গেল তো বাড়িতে বই খুললে চোখে ভেসে উঠবে কার্যকরী মূলক ঠিক আছে এবার যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু কিছু জৈব যৌগ আছে এবার আমি পড়বো তাহলে আমি এটাকে পড়িয়ে দিলাম কিন্তু ঠিক আছে কার্যকরী মূলক দেখো কিছু কিছু ফাংশনাল গ্রুপ আছে কিছু কিছু বলে করা আছে কার্যকরী মূলক ফাংশনাল গ্রুপ কি কার্যকরী মূলক জিনিসটা কি ভালো করে তোমার একটা জিনিস দেখে ভালো করে শোনো তুমি বাজারে গেছো বাজারে গিয়ে তুমি ডাল কিনছো ভালো করে শুনো ডালটা কেমন দেখতে গো গোল গোল ছোট ছোট কালারটা একটু হালকা মানে লালচে টাইপের হালকা হয় তাই তো এইটুকু আমাদের বৈশিষ্ট্য জানি মানে যেটা দেখে আমরা বাহ্যিক বৈশিষ্ট্য থেকে বলতে পারবো যে এটা ডাল একটা গরু যাচ্ছে তোমার সামনে হেঁটে একটা কুকুর যাচ্ছে গরু আর কুকুরের মধ্যে কিভাবে এদের মধ্যে পার্থক্য করে ওটা কুকুর এটা গরু কিছু বৈশিষ্ট্য আছে তো বাহ্যিক বৈশিষ্ট্য আছে যে দেখে এটাকে বোঝা গেছে এর মধ্যে এটা থাকলে এটা গরু হবে এর মধ্যে এটা থাকলে এটা কুকুর হবে তাই তো আমরা মানুষ আমরা কি করে মানুষ আমাদের মধ্যে পার্থক্য কি মানুষের লেজ আছে তাই না ওদের ওরা কিন্তু ইয়ে করতে পারে তারপর কি সব গায়ের যেটাকে দেখে বাহ্যিক বৈশিষ্ট্য দেখে বোঝা যাবে যে এটা এই গ্রুপের লোক বা এটা এই জিনিস এটা তারপর কার্যকরী মূলক কি জৈব যৌগে এমন কিছু কিছু যৌগ আছে যেটা বাহ্যিক এমন কিছু এর মধ্যে এমন কিছু সিম্বল বা চিহ্ন আছে যেটা দেখে এটাকে বলা হচ্ছে এই গ্রুপের যৌগ বা এই গ্রুপের যৌগ বলা সেই গ্রুপ বা সেই জিনিসটাকে বলা হচ্ছে কার্যকরী মূলক তোমরা বোঝা গেছে তোমরা বোঝা গেল তো যদি বলা হয় তোমরা যে অ্যাসিড জানো অ্যাসিড জৈব যৌগে যে বিভিন্ন অ্যাসিড আছে তো যে অ্যাসিড আমরা যে ভিনিগার বলছি না ভিনিগারের নাম কি গো অ্যাসিটিক অ্যাসিড তো অ্যাসিটিক অ্যাসিডটা কি করে হবে কি কি থাকলে এটাকে আমরা অ্যাসিড বলবো এর মধ্যে কিছু একটা নির্দিষ্ট জিনিস আছে যেটা মিথানোয়িক অ্যাসিড আমরা বলতে পারবো ইথানোয়িক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড বিভিন্ন ধরনের যে অ্যাসিড থাকে কিছু কিছু জিনিস থাকে ওটাকে দেখে বোঝা যাবে এটা হচ্ছে অ্যাসিড আমরা যে মদ খাই মদ যে বিয়ার খাই বিয়ারের মধ্যে কি থাকে বিয়ার কি দিয়ে তৈরি এর মধ্যে কি থাকে গো ফল থাকে কিন্তু অ্যাকচুয়ালি যে ফল তো থাকে কিন্তু ওর মধ্যে কিছু একটা রিয়েজমেন্ট আছে তো যেটা খেলে আমাদের নেশা হয় সেটা কি সেটা হচ্ছে মূলক কিছু কার্যকরী ফাংশনাল গ্রুপ আছে সেটা হচ্ছে মূলক সেটা কি মিথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহল যদি কেউ খায় তাহলে সঙ্গে সঙ্গে পটল তুলবে ডাইরেক্ট সোজা পটল আর মিথাইল অ্যালকোহল একটা কিছু পরিমাণ খেলে মানুষের ঠিক থাকে তার উপরে খেলে কি হয় মানুষের হাইপোথ্যালামাস অ্যাটাক করে মানুষের ব্রেনের তিনটে ভাগ আছে অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক
অগ্র মস্তিষ্কের মধ্যে কি কি থাকে পড়েছো কোনোদিন? থ্যালামাস হাইপোথ্যালামাস থাকে। মধ্য মস্তিষ্কে কি থাকে গো? সূচনাকাণ্ড এখান থেকে প্রসাদ মস্তিষ্ক থেকে শুরু করে মেডুলা সব মস্তিষ্ক থাকে। ঠিক আছে, এগুলো সব পড়বে, বায়োলজি স্যার পড়াবে। তো আমাদের ওখানে হাইপোথ্যালামাস বলে একটা জায়গা আছে, যেটা কি করে, হাইপোথ্যালামাস কি করে, আমাদের ভারসাম্য রক্ষা করে। তোমার ভারসাম্য রক্ষা করছে বলছো? হ্যাঁ, কুকুরা যে জীব বার করে খায়, দেহ তাপ নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, দেহ তাপ নিয়ন্ত্রণ করছে, শ্বাস তো নাক থেকে যায়। ভালো করে বলছি, এই জিনিসটা বোঝো। হাইপোথ্যালামাস কি করে, মানুষের ভারসাম্য রক্ষা করে। ভারসাম্য মানে কি, আমি যে এই যে কথা বলছি, আমার জিভটা ঠিকঠাক চলাচল করছে। আমি একজনকে গালাগালি দেবো, সময় জিভটাকে অন্যরকম ভাবে চলাচল করতে হবে। তো আমি যে চুপচাপ হাঁটছি, ভালো করে শোনো, একটা রেলিং এর উপর দিয়ে হাঁটছি, তাহলে আমাকে সেভাবে আস্তে আস্তে পা ফেলতে হবে। আমি একটা ফাঁকা মাঠে হাঁটছি, দেখ কোথা কোথাও সব সময় হেরে যাচ্ছি, তাই তো। এবার ভালো করে দেখো, হাইপোথ্যালামাস হচ্ছে এমন একটা জিনিস, ওটা হচ্ছে মানুষের সবকিছু নিজের ভারসাম্য করে এবং কন্ট্রোল করে। কেউ একজন মদ খেয়ে নিল, সেটা ডাইরেক্ট কোথায় হিট করে জানো? হাইপোথ্যালামাস হিট করে। হাইপোথ্যালামাস যখনই হিট করে তখন কি হবে, আমি একটা কাউকে বাবা বলতে যাচ্ছি, সে জিভটা ঘুরিয়ে, কেন কন্ট্রোল নেই তো। হাইপোথ্যালামাস এফেক্টিভ, অ্যালকোহলের দ্বারা হাইপোথ্যালামাস এফেক্টিভ হয়ে গেছে, তখন যাকে বাবা বলতে যাচ্ছে কাউকে শালা বলে ফেলছি। কেন? কারণ আমার ভারসাম্য হারিয়ে গেছে। কারণ কি, হাইপোথ্যালামাস এফেক্টিভ হয়ে গেছে, হাইপোথ্যালামাস কাজ করছে না, কাকে বাবা বলতে যাচ্ছে। কারণ কি, আমার তো ব্যালেন্স নেই, আমি পা এবং সোজা ফেলছি, এরকম ফেলছি, এরকম ফেলছি, মানে কি, আমার হাইপোথ্যালামাস এফেক্টিভ, হাইপোথ্যালামাসে অ্যাটাক করে। আর এই অ্যালকোহল যখন খায় না, তখন ডিরেক্টলি হাইপোথ্যালামাসে গিয়ে অ্যাটাক করে। ব্যাপারটা বোঝা গেছে না? যায়নি? এটা পরীক্ষাটা কোশ্চেন আছে কিন্তু। হাইপোথ্যালামাস কি করে, দেহ তো কিন্তু অবশ্যই ভারসাম্য এবং মানুষের শারীরিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সব থেকে বড় মস্তিষ্কের নাম কি? লঘু মস্তিষ্ক, মস্তিষ্ক বলা হয়। ঠিক আছে, তো মানুষের মস্তিষ্কের ওজন কত গো? কি হয়েছে? 1350 থেকে 1450। ছেলেদের না মেয়েদের মাথার ওজন বেশি? ছেলেরা মাথা মোটা হয়, মাথার ওজন বেশি, মেয়েদের কম। ঠিক আছে, এগুলো পড়ে নেবে, ভালো করে পড়াবে। তো সেই জন্য আমরা যে অ্যালকোহলের কথা বলতে বলতে হাইপোথ্যালামাসে চলে গেলাম। তো শোনো, অ্যালকোহল কি গ্রুপ, কি থাকলে তার অ্যালকোহল গ্রুপ? ধরো ওএইচ, কোন একটা গ্রুপের মধ্যে যখন ওএইচ থাকবে তখন সেটাকে কি বলে? অ্যালকোহল গ্রুপ। যখন কোন গ্রুপের মধ্যে যখন COOH থাকবে, সেটাকে কি বলা হয়? অ্যাসিড গ্রুপ, অ্যাসিড। কোন যখন গ্রুপের মধ্যে যখন COH থাকে, সেটা কি বলা হয়? অ্যালডিহাইড গ্রুপ। COH আর CHO একই ব্যাপার। যখন কোন একটা জিনিসের মধ্যে CO থাকবে বা C ডবল বন্ড, জৈব যৌগ, কিন্তু এইসব উল্টোপাল্টা যৌগের মধ্যে নয়, এসব জৈব যৌগ পড়ানো, তখন সেটাকে কি বলা হয়? কিটোন গ্রুপ। যখন কোন জৈব যৌগের মধ্যে NH2 থাকবে, সেটাকে কি বলা হয়? অ্যামিন গ্রুপ। অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, কিটোন, অ্যামিন। ঠিক আছে, আর ইথার আছে, আর যখন কোন গ্রুপের মধ্যে জৈব যৌগের মধ্যে একটা ও থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে ইথার। এগুলো একটু দেখে নেন, ঠিক আছে? এগুলো ইথার গ্রুপ, এস্টার গ্রুপ, এগুলো একটু দেখে নেন, ঠিক আছে? বাড়িতে গিয়ে জৈব যৌগ খুলবে, এই জৈবের মুখে ভৌতবিজ্ঞান বই আছে তো, এবার একটুখানি বই খুলে পড়াশোনা করো। সায়েন্স পড়তে গেলে বই কিনে নিবি 9, 10 তাই তো। আস্তে আস্তে এনসিইআরটি আনবি, এনসিইআরটি পড়, কিন্তু আগে তো পড়তে হবে। এনসিইআরটি পড়াই ভালো, দৈনন্দিন জীবনে ব্যবহৃত শুধু মাত্র, মানে কি পিডিএফ বের করে বাংলা বই কিনতে হয়, এনসিইআরটি বাংলাটা পিডিএফ করে দেবে, মানে বই পাওয়া যায় না, বই পাওয়া যায় তো ফার্স্টে চলে যাবে এনসিইআরটি বাংলা বলেই দিয়ে দেবে 19।
বাংলা আমাদের পশ্চিমবঙ্গে ত্রিপুরা বোর্ডে বাংলা বোর্ড এনসিআরটি, ঠিক আছে, এনসিআরটি ত্রিপুরা বোর্ড বলে মারবে। বাংলা এনসিআরটি কি ইংলিশ, বাংলা ভাষা পুরো বাংলাটা আমি বলি, ঠিক আছে, বোঝা গেল। এবার ঠিক আছে, ফাংশনাল গ্রুপ আমরা পড়ছিলাম, যদি কারো মধ্যে CH3 অ্যাসিড বলছিলাম, ভিনেগার, ভিনেগারের সঙ্গে কি অ্যাসিড আছে, CH3 C11OH। এটা কি, এটা হচ্ছে কটা থাকবে, ইথানোয়িক অ্যাসিড বলা হয়, কিন্তু এর ভালো ডাক নাম কি, অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে বলা হয় ভিনেগার। অ্যালকোহল, কোন অ্যালকোহলটা খায়, পারমোস C2H5OH, CH3 CH2OH, এটা আমরা খালি থাকি অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহল দিয়ে ডিনেচার স্পিড, রেক্টিফাই স্পিড করা হয়। নির্জল অ্যালকোহল, নির্জল অ্যালকোহল জানো, নির্জল অ্যালকোহল জানো, রেক্টিফাইং স্পিডের সাথে সোডিয়াম মেশাবো, ওর সঙ্গে অ্যাসিড মেশাবো, মেশালে যেটা একটা মিক্সার তৈরি হয় সেটাকে বলা হয় নির্জল। ঠিক আছে, তো এটাকে এই যে C2OH থাকলে কি গ্রুপ, এটা C2H5, C2H5OH, C2H5OH, এই OH আছে মানে কোন গ্রুপ, OH আছে মানে কি, অ্যালকোহল গ্রুপ। C-double-OH আছে মানে কি, কোন গ্রুপ, এই হচ্ছে কার্বন, মানে এদের মধ্যে কিছু জিনিস আছে যেটাকে দেখে বোঝাবো ফাংশনাল গ্রুপ, দেখেন এই গ্রুপের মূল সেটাকে বোঝাবো, ঠিক আছে। তাহলে আমি মুছে দিচ্ছি, এটা শুধু তো কয়েকদিন না পড়াশোনা করলে কাম ধরে বসে হবে, আগের দিনকে কি পড়েছি বল, তাহলে পড়াবো, যে বলে শুধু তো বল, সবাই বলে, সবাই বল, লিভার, দেখে দেখে পড়া হবে, পড়া হচ্ছে বল, হয় পড়া হচ্ছে বলো। এবারে দৈনন্দিন জীবনে ব্যবহৃত গ্রুপ পড়বো, ঠিক আছে। মানুষের হাড় কোন শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণী। মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। এবার বল দেখি, যার বলবো জিজ্ঞেস করে, তুই বল, দাঁড়ি পাল্লা কোন শ্রেণীর লিভার, প্রথম শ্রেণী। নলকূপের হাতল, চিমটা প্রথম লিভার। তাহলে কি হলো, এই চুপ, তাহলে কি হলো, দাঁড়ি পাল্লা কি শরীর লিভার, প্রথম শ্রেণী। নলকূপের হাতল প্রথম, ছিপ তৃতীয়। মানুষের পা হাত, এক চাকার গাড়ি কোন শ্রেণীর লিভার, দ্বিতীয়। তারপরে যদি বলা হয় জাতি, জাতি দ্বিতীয়। এগুলো হলো পরীক্ষার পর, ঠিক আছে। তারপর পেরেক তোলালে, পেরেক তোলা শাবল কোন শ্রেণীর লিভার, বিশাল পড়াশোনা করে গেছে। আর কিছু আছে, কোদাল, বেঞ্চা, ঠিক আছে, মনে রাখবে, ভালো এটা তো বিরাট মনে রেখেছে। এবার যদি বলা হয় আর কি ছিল, আর কি ছিল, লিভারটা শুধু পড়েছি, তার আগের দিন কি পড়েছি, নিউটনের দ্বিতীয় সূত্র। এবার বলো, এই সূত্র বল দেখি, কোন একটা কার্ডবোর্ডের উপরে সরে দিয়ে থাকা, এটা হচ্ছে একটা গ্লাস, শুনে রাখতে পারলে আরো কিছু তাই। গ্লাসের উপর কার্বন, তারপরে দাঁড়াই দিকে, গ্লাসের উপর কার্বন আছে, কার্বনটা টানলে কি হবে, এই কয়েনটা কি হবে গো, কেন, কেন,
জারদের জন্য জারদ দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিজারড, একটা হচ্ছে গতিজারড। স্থিতিজারড মানে কি, যে সবসময় সারা জীবন স্থির থাকার চেষ্টা করবে, মানে আমি যে জায়গায় আছি সেই জায়গায় যেন আমি থাকি। গতিজারড মানে সে সারা জীবন গতি থাকার চেষ্টা করবে, তাই তো? আমি সেদিন করে বলেছিলাম এই স্থিতিজারড মানে কি, এটা যখন টেনে দিলাম তাহলে এর অবস্থান কি শূন্য হবে? কোন একটা তো একটা নির্দিষ্ট ভর আছে, ভর থাকার জন্য কি নিচে গিয়ে যাবে, এটা পড়ে যাবে, ঠিক আছে? একটা গতিজারড উদাহরণ দাও তো দেখি। হ্যাঁ, এবার কি বলে ঠিক বলেছে। বাস যখন ব্রেক মারে তখন মানুষ কোন দিকে, সামনে না পিছনের দিকে? কেন? কারণ আমি একটা রানিং অবস্থায় ছিলাম, সেটাকে, তাই তো? আর বাস যখন চলতে শুরু করে তখন কি করে, লোক কোন দিকে হেলে পড়ে? পিছনের দিকে, কারণ গতি হচ্ছে, তাই তো? এবার ভালো করে দেখো, নিউটনের কোন সূত্র থেকে জারদের ধারণা পাওয়া যায়? প্রথম বলের ধারণা, দ্বিতীয় বলের ধারণা, বলের সঙ্গে হচ্ছে বলের পরিমাপ। যদি বলা হয় কোন একটা ব্যক্তি, ঠিক আছে, সুটকেস হাতে নিয়ে দৌড়াচ্ছে, অবিলম্ব হাঁটছে, তাহলে তার কার্যকরী বল কত? কারণ আমি তো সুটকেসে একটা হচ্ছে সুটকেস হাতে তো আছে, একটা তো বল নিয়ে তো যাচ্ছে, একটা সুটকেস তো ভারী আছে, কাজ করছি না বুঝছি না, কার্যহীন বল স্যার। হ্যাঁ, এটা কার্যহীন বল বা কার্যকরী বলের সূত্রে শূন্য। কেন বলো তো দেখি? কারণ সব সময় এফএস কি, এফএস cos θ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে বলে স্যার। ওটা কি সূত্রটা কি? অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেল। যেমন আমাদের এই হাত আছে না, এই হাতের সাথে 90 ডিগ্রি, হ্যাঁ, তাহলে এই যে 90 ডিগ্রি W F S, এর যখন ডট হয় তখন কি হয়? ডট প্রোডাক্ট হলে cos θ, আর যখন cos হয় যখন কি sin θ, তাই তো? হ্যাঁ, W সমান F S, এটা কি দুজনের ডিরেকশন কোন দিকে? এই ডিরেকশন এদিকে, এই ডিরেকশন এদিকে, তাই তো? তাহলে যখন F ডবল এস হবে তখন F S cos θ বলা হয়। তাহলে cos 90 ডিগ্রির মান কত? আমি জানি cos 90 ডিগ্রির মান তো 0, তাহলে এটা কি ডট প্রোডাক্ট যদি হয় তাহলে আমরা F S cos θ cos 90 ডিগ্রির মান 0, তাহলে কি তাহলে কারণ এটার সাথে এটা হচ্ছে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট দিতে হবে। ক্রস প্রোডাক্ট হলে কি হয় গো? যখন হবে W সমান F ইনটু S, তখন কি হবে? F S sin θ। কারণ যখন ডট প্রোডাক্ট হবে তখন হচ্ছে cos, আর যখন ক্রস প্রোডাক্ট হবে তখন হচ্ছে sin। ঠিক আছে, এটা হচ্ছে 11 এ আছে, ভেক্টর বলে একটা চ্যাপ্টার আছে, এখানে কার্যহীন বল বলা, যখন এই সূত্রের সাথে দেখেন কার্যহীন বল এটা বলা। আমি বলেছিলাম যে প্রচন্ড ঝড়ে কোন একটা গাছে আম গাছ আছে, যারা আম পড়ে যায় কেন স্থিতিজারদের জন্য? কারণ যখন আমটা যখন গাছে ঝুলছিল তখন কিন্তু স্থির অবস্থায় ছিল, হঠাৎ করে কি হচ্ছে, প্রচন্ড ঝড় হচ্ছে, তাহলে তার কি হবে? তার নিজের অবস্থানটা চেঞ্জ করতে হবে, স্থিতি থেকে গতি করে, তখন ঝড়ে পড়ে গেছে, ওটা শক্ত পড়ে গেলেই তার হতো না। ঠিক আছে, চলো কি বলতে কি চলে গেল, পড়া হতে না। এবার বল, পৃথিবীর মধ্যে কোন কোন গতি আছে? কৌণিক গতি না ঘূর্ণন গতি? কোন গতি আছে? দুটোই থাকে, একটা নিজের লক্ষ্য বরাবর ঘোরে, আর একটা কি হচ্ছে নিজের পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটা নিজের লক্ষ্য বরাবর কি হয়? এই পৃথিবী যখন নিজের লক্ষ্য বরাবর ঘুরছে, তাই তো? কোন দিক থেকে কোন দিকে ঘুরে গো? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। পশ্চিম কোনটা পূর্ব কোনটা? এ হয়েছে, পশ্চিম কোনটা পূর্ব কোনটা? এটা পশ্চিম, এটা পূর্ব। এটা পূর্ব, তাহলে এটা ডান হাতটা পূর্ব, তাই তো নাকি? তাহলে এটা কোন দিক থেকে কোন দিকে ঘুরে? এদিক থেকে এদিকে, তাই তো? পশ্চিম থেকে পূর্ব দিকে, তাহলে এরকম ঘুরে, তাই তো? ক্লকওয়াইজ। আর যখন অক্ষের চারিদিকে, এটা নিজের অক্ষের চারিদিকে, যখন সূর্যের চারিদিকে ঘুরছে তখন কি হবে? সূর্যের চারিদিকে যখন ঘুরবে তখন কি করা হবে? তখন সূর্যের চারিদিকে তখন ঘুরছে। এটাকে বলা হচ্ছে যখন নিজের উপর, যেমন কৌণিক গতি কোন কোনটা?
কৌণিক গতি মানে কোনো একটা নির্দিষ্ট বিন্দু করে যখন কোনো ঘুরছে, মানে ফ্যানটা এক জায়গায় লাগানো আছে তখন এর চারিদিকে ঘুরছে, তাহলে কি হবে, এটাকে কৌণিক গতি বলা হয়। ঠিক আছে, যখন নিজের অক্ষের চারিদিকে যখন কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরে তখন এটাকে কৌণিক গতি। আর ঘূর্ণন গতি কি, যখন সে ঘুরে ঘুরে চারদিকে নিজে চারিদিকে ঘুরছে প্লাস নিজে কি করছে অন্য একটা জায়গাকে অতিক্রম করছে। যেমন কি একটা যখন লাট্টু তুমি ঘোরাচ্ছ, লাট্টু ঘোরালে কি একটা যখন ছেড়ে দিচ্ছ তখন কি চারদিকে ছুটে 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 চারদিকে এসে যখন শেষ মুহূর্তে একটা জায়গায় এসে ঘুরতে থাকে, যখন লাট্টু যখন ঘুরে ঘুরে আসতে তখন এটাকে ঘূর্ণন গতি বলা হয়। আর যখন শেষ পজিশনে এসে নিজের জায়গায় কনস্ট্যান্টলি যখন ঘুরে যাচ্ছে তখন এটা হচ্ছে কৌণিক গতি। গতি পড়াবো, পরের দিনকে পড়াবো, গতির প্রকারভেদ পড়াবো, মাথায় দেখবেন গতির প্রকারভেদ, গতি পড়াবো, গতি থেকে কি কি অঙ্গ আসে পড়াবো, কণার গতি। ঠিক আছে, এইটাকে এটাকে পড়ে আসবে, পরের দিন এটাকে পড়াবে, এটাকে অঙ্ক পড়াবো প্লাস এটা পড়াবো। ঠিক আছে, কণাবিদ্যা বলা হয়, কণাবিদ্যা। তা যাই হোক, যেটাকে আমরা বলতে চাইছি পড়াশোনা হয়ে গেল, পড়াধরা হয়ে গেল, এবার দৈনন্দিন জীবনে ব্যবহৃত জৈব যৌগ, তাই তো? দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রথম জৈব যৌগ আমরা যদি প্রথমে অ্যালকেনটাকে ধরি, সরলতম জৈব যৌগের নাম কি জানো? সরলতম জৈব যৌগ, ভালো করে শোনো, সরলতম জৈব যৌগের নাম কি? সেটা হচ্ছে মিথেন। ভালো করে দেখো, এবার জৈব যৌগের মধ্যে দুটো ভাগ আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা? সম্পৃক্ত হাইড্রোকার্বন এক বন্ধনযুক্ত যৌগ বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, তার মধ্যে নাম কি হচ্ছে হাইড্রোকার্বন, তার মধ্যে হচ্ছে তোমাকে কি বলা হচ্ছে মিথেন। যদি বলা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন যারা দ্বিবন্ধনযুক্ত হয় তারা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তার নাম কি? নাম হচ্ছে C2H2, C2H4 মানে কি? ইথিলিন, ইথিলিন হবে, আবার কি হবে? অ্যাসিটিলিন হবে, তাই না? C2H2 মানে এটাকে বলা হচ্ছে অ্যাসিটিলিন, এই অ্যাসিটিলিনও হবে। পরীক্ষায় এরকম পড়ে একটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম লেখো, তখন তোমাকে বলা হবে CH4, CO2, H2, হাইড্রোকার্বনের মধ্যে কার্বন থাকবে, C2H4 আর কি C2H2, কোনটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন? CH4, মিথেন। মিথেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। ব্যাপারটা বোঝা গেছে? সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা। এবার ভালো করে দেখো, এবার দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রথম যে জৈব যৌগ হলো সেটা হচ্ছে মিথেন। মিথেনের কি ব্যবহার লিখবো, মিথেনের সংকেত লিখবো, মিথেন কোথায় কোথায় কি কি ব্যবহার হয় সেই জিনিসটা এবার আমরা বলবো। দ্বিবন্ধন ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হলো প্রথম, যেমন যদি বলা হয় CTH, এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, এক বন্ধনযুক্ত হাইড্রোকার্বন বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, তাহলে মুছে দিচ্ছি। মানে একটু বাইরে বাকি কি সব ঠিক আছে। এবার শুধু ভালো করে দেখো, এগুলো তোমরা শুনেছো বাট জানো না। এবার দৈনন্দিন জীবনে ব্যবহৃত আমি জৈব যৌগ 12টা পড়াবো, 12টাই ম্যাক্সিমাম আর নেই। ঠিক আছে, এবার দেখো মিথেন আমাদের কি হবে, প্রথমে দেখো এটাকে কি বলা হয়? মিথেন, তাই তো? মিথেন, মিথেনের সংকেত কি? CH4। যদি বলা হয় CNG, CNG বা প্রাকৃতিক গ্যাস, CNG ফুল ফর্ম কি? কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। এর প্রধান উপাদান কি? মিথেন। যখন LPG হবে তখন বিউটেন। গ্যাস লাইটারে কি থাকে? বিউটেন। যদি বলা হয় LPG এর প্রধান উপাদান কি কি? প্রোপেন এবং বিউটেন, কিন্তু প্রধান উপাদান কি হবে? বিউটেন। গ্যাস লাইটারে বিউটেন, মাথায় রাখো। আমরা যখন গ্যাস লাইটার জ্বালাচ্ছি একটা যে গ্যাস পরিমাণে গ্যাস বের হচ্ছে, গন্ধ বের হয় না? এই গন্ধটা কিসে? ইথাইল মার্ক্যাপটাম। সব সময় যখন গ্যাস জ্বালাবে জানলা দরজা খোলা রেখেই জ্বালাবে, যত শীত হোক। আমার ইথাইল মার্ক্যাপটাম হচ্ছে এত ক্ষতিকারক, সঙ্গে নাকের মধ্যে গিয়ে আমাদের শ্বাস প্রশ্বাসের বহু জায়গায় হার্ট ব্লক করে দেয়। ব্যাপারটা বোঝা গেছে? মনে রাখবেন তো, যখনই গ্যাস জ্বালাবে ঠান্ডা করে বাবা একটু বের করে ডিম ফেলে দিই না, যখন হালকা দরজা খুলে দাও, খুলে দিয়ে তারপর করবে বারবার। কারণ কি? কারণ ইথাইল মার্ক্যাপটাম বিশাল ক্ষতিকারক। ব্যাপারটা বোঝা গেল তো? কারণ ওর মধ্যে ইথাইল মার্ক্যাপটাম থাকে বলে যখন গ্যাস বেরোয় ওটা গন্ধ বেরোয়।
ইথাইল মার্কেটন। যাই হোক, তাহলে CH4 কি মিথেন। সিএনজি এর প্রধান উপাদান কি? সিএনজি এর প্রধান উপাদান কি? মিথেন। প্রাকৃতিক গ্যাস আমাদের সিএনজি জানো তো? সিএনজি কি গো? সিএনজি এখন যে আমাদের যে গ্যাসের অটোগুলো হয়েছে, হ্যাঁ, এগুলো আমাদের তো এমনি গ্যাস যায়, কিন্তু বাংলাদেশের গ্যাসের অটোগুলোকে বলা হচ্ছে সিএনজি বলে। দেখুন বাংলাদেশে যদি কোনোদিন সিনেমা বা কোনোদিন নাটক ফাটক দেখো, অটোগুলো সিএনজি দ্বারা তো এখানে যাবে, আর নিচে লেখাও আছে সিএনজি, মানে কি এটা পরিবেশ বান্ধব, মানে এই করলে কি হবে, পরিবেশের কোনো ক্ষতি হয় না। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে সিএনজি ফুল ফর্ম কি? সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এবারে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি গো? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে কি CH4। যদি বলা গোবর গ্যাসের প্রধান উপাদান কি? CH4 মানে মিথেন। হ্যাঁ কি না? CH4 গোবর গ্যাস। এখানে একটা পরীক্ষায় পড়ে, পিএসসি পরীক্ষা খুব পড়ে, বলে যে ধান ক্ষেতের মধ্যে কোন গ্যাস পাওয়া যায়? মিথেন গ্যাস। ঠিক আছে? হ্যাঁ, আলেয়া ওটা আলাদা বলছি, ওই আলেয়া গ্যাস বলি শোনো, ধান ক্ষেতের মধ্যে কোন গ্যাস পাওয়া যায় লিখে নাও, মিথেন গ্যাস। মিথেন গ্যাস কি? ভালো করে শোনো, পচা পুকুর বা ফাঁকা শূন্যস্থান জায়গায় গ্যাস উৎপন্ন হয় কি? ফসফিনোফসজিন গ্যাস। এই ফসফিনোফসজিন যখন CH4 সংস্পর্শে আসে, তখন হঠাৎ করে কি হয়? আগুন জ্বলে যায়। তখন আমরা বলি এটা ভৌতিক কারণ, হঠাৎ করে আগুন জ্বলছে কেন? এই ফসফিনোফসজিন গ্যাস হচ্ছে কি, যখন CH4 বা মিথেনের সংস্পর্শে আসে তখন কি আগুন ধরে যাবে। এটাকে আমরা বলি কোথায়? আলেয়া। আর এই ফসফিনোফসজিন গ্যাস, মিথেন গ্যাস কোথায়? পচা পুকুর, পচা ডোবা, ধান ক্ষেত, এদের মধ্যে বেশি পাওয়া যায়। সেই জন্য করে আমরা ভৌতিক ব্যাপার বলি এটা কি আগুন জ্বলে গেল না, ওটা না, মিথেন গ্যাস এবং ফসফিন এবং ফসফিনের সংস্পর্শে আসবে তখন আগুন ধরে যাবে। বলুন, এটা হচ্ছে আলেয়া, ভৌতিক ব্যাপার নয়। তাহলে গোবর গ্যাসের প্রধান উপাদান CH4, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, সিএনজি প্রধান উপাদান হচ্ছে মিথেন। যদি বলা হয় কয়লা খনির মধ্যে কোন গ্যাস পাওয়া যায়? মিথেন গ্যাস। কয়লা খনির মধ্যে কি? কেন গো? কারণ কয়লা খনির গ্যাস হচ্ছে সিবিএম। সিবিএম এর পুরো নাম কি জানো? কোল্ড বেড মিথেন। কোল্ড বেড মিথেন। এই সিবিএম এর প্রধান উপাদান হচ্ছে কি? মিথেন। কয়লা খনির মধ্যে এটাকে পাওয়া যায়, কয়লা খনি। বোঝা গেল না? গেল না? তাহলে মিথেনের কত উপাদান আছে, কার কার প্রধান উপাদান মিথেন দেখেছো? ঠিক আছে, মার্স গ্যাস তৈরি করতে কোন ব্যবহার? মিথেন গ্যাস। কিন্তু মাস্টার গ্যাস তৈরি করতে কি? তখন কিন্তু ইথিলিন। মার্স গ্যাস। টুকের দরকার হলে আমি বলে দিচ্ছি, কারণ এগুলো আমাদের এখনকার বইতে নেই। ঠিক আছে তো? ওটা বলে দিচ্ছি। তাহলে বোঝা গেল। এবারে মিথেনের ব্যবহার বলবো, রান্নার গ্যাসের জন্য ব্যবহার করা হয়, কারণ সিএনজি, এলপিজি রান্নার গ্যাস এর হচ্ছে মিথেন থাকে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। গোবর গ্যাসের জন্য কোন থাকে? সেটা হচ্ছে মিথেন। সিবিএম এর পদ্ধতি থাকে, সেটাও মিথেন। কয়লা খনির মধ্যে কিদের? মার্স গ্যাস, মিথেন। যদি বলা সিএনজি পুরো নাম কি? কমপ্লেক্স ন্যাচারাল গ্যাস। সিবিএম এর পুরো নাম কমপ্লেক্স, আচ্ছা, কোল্ড বেড মিথেন। এলপিজি প্রধান উপাদান কি? সুদীপ্ত এলপিজি পুরো নাম কি? এলপিজি গ্যাস তো ব্যবহার করিস, ইন্ডিয়ান, ভারত সব ব্যবহার করিস। কি এলপিজি গ্যাসটা কি? মানে চোখ গেল তো আজকে, আমার চোখ খারাপ, একটা তুলনা চলে গিয়ে কোন জায়গা লাগলো। ভালো কথা, মানুষের চোখ প্রতিস্থাপন করে না, চোখ কোন ওষুধটা প্রতিস্থাপন করে? কি পুরো 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 চোখ পুরো বসে দেয়? কি কর্নিয়া। আর প্রতিবিম্ব করা সৃষ্টি করে? রেটিনা কি প্রতিবিম্ব সৃষ্টি করে? উল্টো না সোজা? উল্টো দেখছি না কেন? মানুষের চোখে কি লেন্স? ওটাকে উল্টোটাকে সোজা করে দিতে, ঠিক আছে? তাহলে বোঝা গেল না? কেন বোঝা গেছে? এবার দেখো তাহলে সিএনজি। এবার দেখো আমি পড়বো কি, এবার আমি ইথিলিন পড়বো। ইথিলিন
এগুলো কিন্তু টুকে নেবে, কিন্তু আমি বারবার বলছি, আর বলবো না। তোমরা একটু পড়াশোনা করো। সামনে প্রচুর ভ্যাকান্সি আছে, ঠিক আছে? যারা কন্টিনিউর মধ্যে পড়াশোনা করছো, ঠিক আছে, এই 2025 সাল একদম পুরো পারফেক্ট লাগিয়ে দাও, ঠিক আছে? করো না, চাকরি না পেলে কেউ তোমার দেখবে না। সবাই দেখবে? সবার একই অবস্থা। হ্যাঁ, সেটা ঠিক আছে। চাকরি পেলে আমি বেকার ব্রাইডাল করবো 25,000 টাকা। তোমাদের যদি কাকা চাকরি দেবে, এক চড়ে দাঁড়া ফেলে দেবে, কোনো বেকার করো না, এমনি বিয়ে করে। ভালো করে শুনে জানো না, আমি শুধু তো কম বেশি তুমি গাড়ি আছো চিপ ডেট, চিপ ডেট CPH4 এটাকে কি বলা হয়? ইথিলিন। এবার দেখো ইথিলিন, ইথিলিন কি? ইথিলিন ভালো করে দেখো, ইথিলিনটা আমরা হচ্ছে কি, একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সরলতম অলিভিন যৌগ, অলিভিন যৌগ বলা হয়। এটা অলিভিন যৌগ হচ্ছে তোমার যখন 12 এ পড়বে, অলিভিন যৌগ, অ্যারোমেটিক যৌগ, এইসব যৌগ বলা হয়। অ্যারোমেটিক মানে তার মধ্যে কিছু সুগন্ধ মুগন্ধ বা সেন্ট মেনা, তাকে অ্যারোমেটিক বলা হয়। অ্যারোমা থেকে অ্যারোমেটিক এসেছে। অলিভিন যৌগ ওরকম টাইপের কিছু, তাই এটাকে বলা হয় C2H4। ইথিলিনটা কি? ইথিলিন হচ্ছে তোমার, এটা হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে? এবার ব্যাপারটা কি, ইথিলিন, ইথিলিন হচ্ছে কি মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে সাহায্য করে, মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে। আবার কি ইথিলিন কি কাঁচা ফল পাকাতে, তাই তো? কাঁচা ফল পাকাতে, তাই তো? আরেকটা কি আছে, ইথিলিন আমাদের পলিথিন তৈরি করতে, পলিথিনের প্রধান উপাদান, পলিথিনের প্রধান উপাদান, তাই না? পলিথিনের প্রধান উপাদান কি? ইথিলিন। এগুলো একটু জানলে হবে, ইথিলিনের এইগুলো জাস্ট জেনে নাও, আর কিছু না। ইথিলিন এখানে পড়ে যে কাঁচা ফল পাকাতে কি ব্যবহার করা হয় ইথিলিন। ইথিলিন বলতে দেখি, ইথিলিন গ্যাসীয়, গ্যাস না কঠিন না কি ঘোরার কথা? ইথিলিন হচ্ছে গ্যাসীয় পদার্থ। আর বারবার বলে রাখো, ইথিলিন কি? এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, ঠিক আছে? তোমরা আণবিক ভর এইসব বাষ্প ঘনত্ব বার করতে পারো? হ্যাঁ, এর আণবিক ভর কত? এটা সেটা সবার শেখার প্রয়োজন নেই, তাই আমি এটা বলে রাখবো। হ্যাঁ, আর দুগুণের না 18, এই 12 দুগুণে 14, 14 ছাড়া 18 কার্বন 28, কার্বন 12, বুঝলে? কার্বন 12, হাইড্রোজেন 1, অক্সিজেন 16, সালফার 32, ক্লোরিন 35.5, ক্যালসিয়াম 40, আর কি বলবো? জিঙ্ক কত? না, জিঙ্কের হচ্ছে 58.5 না কত আছে? নাইট্রোজেন, নাইট্রোজেন 14, যাই হোক, এগুলো আণবিক ভর বলে, ঠিক আছে? এখানে যখন তুমি কি করে আণবিক ভর বার করবো, এখানে কার্বন কটা? দুটো, এই যে কার্বন দুটো, তারপর কার্বন তাহলে দুগুণে 12 দুগুণে 24, আর হাইড্রোজেন কটা? 4 × 1 মানে 8, 4 24 4 28, ঠিক আছে? এইগুলো জানলেও হবে, ঠিক আছে? তাহলে আমার কি, তাহলে কি হলো? ইথিলিন কি একটা গ্যাসীয় পদার্থ, মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে কাঁচা ফল পাকাতে পলিথিনের প্রধান উপাদান কি? ইথিলিন। এবার আমি কি বলবো? অ্যাসিটিলিন বলবো, অ্যাসিটিলিন। এবার অ্যাসিটিলিনটা কি? অ্যাসিটিলিনের সংকেত লেখো দেখি সবাই, অ্যাসিটিলিনের সংকেত লেখো। হ্যাঁ, C2H, অ্যাসিটিলিন একটি কি জানো তো? এটি বইয়ের অ্যাসিটিলিনের গন্ধ আছে না, গন্ধ নেই? অ্যাসিটিলিনের গন্ধ নেই, দেখো ভালো করে শুনো। অ্যাসিটিলিন C2H2 হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাসিটিলিন, তাই তো? অ্যাসিটিলিনের একটা কি বন্ধহীন গন্ধযুক্ত গ্যাস, ঠিক আছে? এটা বন্ধহীন
বন্ধযুক্ত গ্যাস, ঠিক আছে, বন্ধযুক্ত। অ্যাসিটিলিন কি? অ্যাসিটিলিন হচ্ছে আমরা কি করে কার্বাইড বাতিতে ব্যবহার করা হয়, কার্বাইড বাতিতে, ঠিক আছে, কার্বাইড বাতিতে। এবার এই যে এই কার্বাইড বাতিতে অক্সি অ্যাসিটিলিন শিখা, আমি যে বলছিলাম অক্সি অ্যাসিটিলিন শিখা, তোমাদের যে ভালো করে শোনো, অক্সি অ্যাসিটিলিন শিখা একটা শোনো ভালো করে, যে ঝাল দেওয়া হয়, জানো তো ঝাল দেওয়া হয়, ঝাল জানো তো, চশমা পরে যখন গিলকে ঝালাই করছে, ঝাল বলতে ঝালাই, তখন যে শিকাটা উৎপন্ন ওটা কি অক্সি অ্যাসিটিলিন শিকা, ঠিক আছে, তোমরা বুঝে গেছো অক্সি। এবার ওই যে ঝালাই যে রডটা ব্যবহার করা ওটা কি জানো, হ্যাঁ, হচ্ছে অ্যালুমিনিয়াম আর কিসের চূর্ণ থাকে ওটাকে বলে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম লোহা ওটা চূর্ণ থাকে, ঠিক আছে, ওটা হচ্ছে যখন জ্বালিয়ে হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিকা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে কি একটু অক্সি অ্যাসিটিলিন শিকা উৎপন্ন করে, ঠিক আছে, এর কত উৎপন্ন করে, এর কত 350 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। কারণ কি এবার আমি দৈনন্দিন জীবনে ব্যবহৃত কটা জৈব যৌগ আমি এবার পড়ছি, ঠিক আছে। এবার তাহলে অ্যাসিটিলিনের সংকেত কি, অ্যাসিটিলিনের এমনি জৈব যৌগের নাম কি, অ্যাসিটিলিনের জৈব যৌগের নাম কি, ইথাইন, ইথাইন, তাই তো, তাহলে ইথাইন হচ্ছে অ্যাসিটিলিন জৈব যৌগের নাম, এর অ্যাসিটিলিন বন্ধযুক্ত কার্বাইড বাতিতে। এবার তোমরা লিখবে হচ্ছে কি, এবার তোমরা লিখবে ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের সংকেত কি, ওটা সিএ বসিয়ে সিএল, ওটা তো ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডারের গন্ধ কেন বের হয়, ওটা পরে বলবো, এটা তো দৈনন্দিন ব্যবহৃত জৈব যৌগ, এর মধ্যে কার্বন আছে, ঠিক আছে, ওটা হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত যৌগ, ওটা পরের দিনকে পড়াবো, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের সংকেত কি, CH3, এটা হচ্ছে কি ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম অ্যাকচুয়ালি কিসে থেকে পাওয়া যায়, ক্লোরোফর্ম হচ্ছে আমাদের কি করে জানো, ক্লোরোফর্ম কি করে, কি ক্লোরোফর্ম যদি তুমি নাও না তুমি অজ্ঞান হয়ে যাবে, চেতনানাশক ঔষধ হিসেবে ব্যবহার করে, কাউকে অজ্ঞান করে কিডন্যাপ করতে কি দিতে হবে, কুড়িমালের গায়ে কি ধরে দুপুরা ক্লোরোফর্ম ঝেড়ে দিয়ে নুকে তারা চলে গেল। ক্লোরোফর্ম কি করে, ক্লোরোফর্ম চেতনানাশক দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়, হিসেবে ব্যবহার করা। ক্লোরোফর্মের পরিমাণ যদি কম হয় কারোর কাছে, মানে কম দেওয়া, তাহলে কি সে অসারে ঘুমাবে, মানে সে ঘুম আর ভাঙবে না, যখন বেশি হাই ডোজ হয়ে যাবে অজ্ঞান হয়ে যাবে, বেশি করেই দেয়, ওটা ইউরিয়াস্টিকামিন, ওটা আলাদা, ঘুমের ওষুধ, খাওয়ার ওষুধ আলাদা, উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর জন্য আছে। ইউরিয়াস্টিকামিন আবিষ্কার করে কে, খাওয়ার ওষুধ কে আবিষ্কার করে, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, পরীক্ষা খুব করে, হ্যাঁ হ্যাঁ ব্রহ্মচারী ভালো আছে, ও এফআরএস এমএস করেছে পড়া থেকে, ঠিক আছে। তাহলে কি ক্লোরোফর্ম কার্বাইড বাতিতে এবার বিভিন্ন ধরনের কোথায় ব্যবহার করা হয়, পরীক্ষাগারে ব্যবহার করা হয়, ঔষধ ক্ষেত্রে ব্যবহার করা হয়, এইসব ব্যবহার, মানে এটা মানে মেইন যে থিং গুলো আমি সেটা বলছি, হ্যাঁ, চেতনানাশক ঔষধ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবার তোমার কি পড়বে, ক্লোরোফর্মের পরে কি পড়বে, পড়বে যে এবার ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলের সংকেত কি, ইথাইল অ্যালকোহলের সংকেত কি, C2H5OH, C2H5OH, ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, তাই তো। তাহলে ইথাইল অ্যালকোহল হচ্ছে কি ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিভিন্ন কি মানে বিভিন্ন মদ্যপান দ্রব্য জাতীয় তৈরি করতে প্রধান উপাদান কি, ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। ইথাইল অ্যালকোহল চুল্লু ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। তাহলে কি বিভিন্ন মানে মাদক জাতীয় দ্রব্যের জন্য ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়, ঠিক আছে। এই ইথাইল অ্যালকোহল মাদক জাতীয় দ্রব্য, অ্যালকোহল, তাহলে মাদক দ্রব্য অ্যালকোহল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবার দেখো ইথাইল অ্যালকোহল থেকে কি তৈরি করা হয়, রেকটিফাইড স্পিড ব্যবহার করা হয়। রেকটিফাইড স্পিড জানো কি, স্পিডটা কি 6 থেকে 10% ইথাইল অ্যালকোহল,
6 থেকে 95% তখন কি হবে 95% জলের দৈর্ঘ্য হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে দেখো ইথাইল অ্যালকোহল রেক্টিফাই স্পিডটা কি তোমার যখন স্পিড কি করে জানো নীল পালিশ পরিষ্কার আর কি করে ওটা তো ভালো মনে রেখেছি আর কি করে রং তুলে দেয় যখন এবার তোমার যখন ইনজেকশন লাগাচ্ছ এখানে স্পিড দেয় ইথাইল অ্যালকোহল দেখবে কোনোদিন বাড়িতে স্যানিটাইজার থাকে বাড়িতে যখন থাকেই নেল পালিশ রিমুভ করে অ্যাসিটন থাকেই ঠিক বলেছে এবার অ্যাসিটন ওটা কিন্তু মেন প্রপার অ্যাসিটন রিমুভার হিসেবে অ্যাসিটন ব্যবহার করা আর একটা হচ্ছে বলো না এই যে ইথাইল অ্যালকোহল স্পিরিট ল্যাম্প আছে স্পিরিট ল্যাম্প জানো তো তোমার কেরোসিন বা পেট্রোল ডিজেল ইথাইল স্পিড আছে ইথাইল রেক্টিফাই স্পিড দিয়ে ওটাকে আগুন জ্বালানো যায় এটা অ্যাকচুয়ালি এই স্পিরিট ল্যাম্প কোথায় ব্যবহার করা মানে বিভিন্ন রাসায়ন করে ব্যবহার করা পরীক্ষাগারে ব্যবহার করা মানে কোনো হচ্ছে তোমার পেট্রোল ডিজেল বা কেরোসিন ব্যবহার করা স্পিড রেক্টিফাই স্পিড কি রেক্টিফাই স্পিড ইথাইল অ্যালকোহল থেকে রেক্টিফাই স্পিড ব্যবহার করা হয় রেক্টিফাইড স্পিডটা কি বলছে যে ইথাইল অ্যালকোহলের 6 থেকে 10% জলীয় দ্রবণ হচ্ছে কি 6 থেকে 10% জলীয় দ্রবণ ইথাইল অ্যালকোহলের 6 থেকে 10% জলীয় দ্রবণ হচ্ছে রেক্টিফাইড স্পিড ঠিক আছে ইথাইল অ্যালকোহল 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় রেক্টিফাইড স্পিড ঠিক আছে এবার দেখো যেটাকে বলছে যে নির্জল অ্যালকোহল তাহলে ইথাইল অ্যালকোহল হয়ে গেল রেক্টিফাইড স্পিড অ্যালকোহল নির্জল অ্যালকোহলটা কি শোনো নির্জল অ্যালকোহল হচ্ছে প্রথমে কি দেওয়া থাকবে একটা মিশ্রণ ভালো করে শোনো নির্জল অ্যালকোহলটা একটা মিশ্রণ ঠিক আছে প্রথমে কি দেওয়া থাকবে প্রথমে রেক্টিফাইড স্পিড দেওয়া থাকবে প্লাস কি থাকবে পোড়াচুন থাকবে পোড়াচুনের সংকেত কি গো বলো CaO যেটা বলেছো CaO ক্যালসিয়াম অক্সাইড পোড়াচুন ক্যালসিয়াম কার্বনেট আলাদা CaC2 তাহলে পোড়াচুন থাকবে রেক্টিফাইড স্পিড থাকবে আর তার সঙ্গে কি থাকবে ক্যালসিয়াম না তার সঙ্গে হচ্ছে ক্যালসিয়াম যখন যুক্ত করা থাকবে ক্যালসিয়াম এই যে যখন যোগ করা থাকবে একটা দ্রবণ তৈরি হবে এটাকে কি বলা হয় এটাকে বলা হচ্ছে তোমার নির্জল অ্যালকোহল মানে এর মধ্যে কিছু অ্যালকোহল এই বিশাল বড় মানে বাইরে জিনিস জানো তো স্পিরিট তো এটা হচ্ছে বিভিন্ন জায়গায় ডিনামাইট তৈরি করতে ব্যবহার করা হয় বড় বুঝেছো তাহলে নির্জল অ্যালকোহলটা কি রেক্টিফাইড স্পিড থাকবে পোড়াচুন থাকবে আর তার সঙ্গে কি হবে ক্যালসিয়াম থাকবে এটা হচ্ছে রেক্টিফাইড স্পিড এটা কিন্তু বোরিং জিনিস লাগছে কিন্তু পরীক্ষায় এগুলো পড়ে আমি বারবার বলছি এগুলো কিন্তু রস নেই বারবার বলছি কিন্তু পরীক্ষায় এগুলোই পড়ে এবার করবো আমরা গ্লিসারিন ব্যবহার করবো ঠিক আছে গ্লিসারিন জানো তো গ্লিসারিন গ্লিসারিনের সংকেত হচ্ছে এটা C3H5OH3 যদি বলা হয় গঠন সংকেত কি তখন ভালো করে দেখ গ্লিসারিন কি করা হয় গো ভালো করে বলো তো দেখি সাবান তৈরি করতে ব্যবহার করা হয় গ্লিসারিন ধোঁয়ানি বারুদ তৈরি করতে ধোঁয়ানি বারুদ বলছি সরি এটাও ডিনামাইটে ব্যবহার করা হয় ঠিক আছে ভালো করে দেখো কটা কার্বন একটা দুটো তিনটে কার্বন তো ওইচ কটা তিনটে 1 2 3 আর হাইড্রোজেন কটা পাঁচটা তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5 এটা স্ট্রাকচার এটা সংকেত এটা ঠিক আছে ভালো করে দেখো গ্লিসারিন কি ব্যবহার করা হয় স্বচ্ছ সাবান প্রস্তুতিতে ব্যবহার করা হয় শীতকালে আমরা জানি কোনো জায়গায় যে শক্ত জায়গাগুলো নরম করতে ব্যবহার করা হয় যেমন কি
এসে যাবে। আমার শীতকালের বায়ুটা কি আর্দ্র না শুষ্ক? শুষ্ক। তাহলে আমার যেখান থেকে পাবে সেখান থেকে বেশি পরিমাণ জল শোষণ করে নেবে। এবার সেই জায়গা থেকে যাতে আমার শুষ্ক জায়গাটা আর্দ্র হয়ে থাকে সেই জন্য করা হয় গ্লিসারিন ব্যবহার করা হয়। আমরা গ্লিসারিন কি করা হয়? গ্লিসারিন থেকে সাবান তৈরি করা হয়। আর একটা মেন জিনিস মোটর গাড়ির রেডিওটার বলে একটা জায়গা আছে, তুমি পাশ আছে তেমন একটা রেডিওটার আছে, ঠিক আছে? রেডিওটা দিলে দেখবে শীত প্রধান দেশে কি হয়, জল থাকলে কি হয়, রেডিওটারে জল থাকলে কি জমে যায়, সেই জন্য কি করা রেডিওটারে যেমন গ্লিসারিন দেওয়া হয় যাতে শীত প্রধান দেশে না জমে। ব্যাপারটা বুঝেছো? এখানে মেন ফাংশন কি? মেন ফাংশন হচ্ছে শীত প্রধান দেশে মোটর গাড়ির মধ্যে রেডিয়েটরের ব্যবহার করা হয়। রেডিয়েটর ব্যবহার করা হয়। আর 2 নম্বর হচ্ছে সাবান তৈরি করতে সাবান, তারপরে হচ্ছে তৈরি করতে ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে শরীরের কোনো জায়গা শুষ্ক জায়গা আর্দ্র জায়গা শুষ্ক না করতে ব্যবহার করা হয়, তাই না? তারপর হচ্ছে ডিনামাইট তৈরি করতে ব্যবহার করা হয়। ডিনামাইট তৈরি করতে, ধোঁয়াহীন বারুদ প্রস্তুত করতে, ঠিক আছে? ধোঁয়াহীন বারুদ প্রস্তুত করতে তৈরি করা হয়েছে গ্লিসারিন, ঠিক আছে? মনে থাকবে তো? এবার আমরা পড়বো কি ভিনিগার। ভিনিগারের সংকেত কি? এ পিঙ্কি হালদার, তোতারানী আর রামকৃষ্ণ, বুঝতে পারছো তো? কারণ এইগুলো হচ্ছে তোমার দৈনন্দিন জীবনে ব্যবহৃত জৈব যৌগ। কারণ এগুলো একটু শিখতে হবে, কারণ এখন বিভিন্ন রেলের পরীক্ষা আসছে, রেলের পরীক্ষায় কিন্তু এইগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। দৈনন্দিন জীবনে ব্যবহৃত জৈব যৌগ আর দৈনন্দিন জীবনে ব্যবহৃত জৈব যৌগ, যেমন খাদ্য লবণ হিসেবে কি ব্যবহার করা, সোডিয়াম কার্বনেট কি, সোডিয়াম বাইকার্বনেট কি, NaCl এর সংকেত কি, তারপরে অ্যাসিটোন কোথায় কোথায় ব্যবহার করা হয়। তারপরে আমাদের যখন খাদ্য লবণের সংকেত, এগুলো সব আসলে পরে আমি বলে দেবো। তারপরে ব্লিচিং পাউডারটা কি হিসেবে, ব্লিচিং পাউডার কোথায় কোথায় ব্যবহার করা হয়, কি হিসেবে ব্যবহার করা হয় ব্লিচিং পাউডার, তাই না? তারপর হচ্ছে তোমার অ্যাসপিরিনটা, অ্যাসপিরিন কি গো? অ্যাসপিরিনটা বেদনানাশক। এইগুলো কিন্তু পরীক্ষায় পড়ে কিন্তু খুব, কারণ এইগুলো কিন্তু মাস্ট বি, আমি বলেছি এনসিইআরটি বই খুললে কিন্তু এইগুলো বিশাল তারা হচ্ছে বিভিন্ন হচ্ছে স্ট্রেস, মানসিক স্ট্রেস। তারপরে বড় তারপরে লিখবে ভিনিগার। ভিনিগারের যে রাসায়নিক নাম সেটা কি? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? CH3COOH, তাই না? অ্যাসিটিক অ্যাসিড কোথায় ব্যবহার করা হয়? মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়। তারপরে বিভিন্ন ধরনের খাবার সংরক্ষণে, আচার তৈরি করতে ব্যবহার করা হয় অ্যাসিটিক অ্যাসিড, তাই না? বিভিন্ন ধরনের অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে সাদা রং তৈরি করতে ব্যবহার করা হয়। রবার ঘন করতে কি ব্যবহার করা হয়? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত আমি দেখো, এটা অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা আমি লিখে দিচ্ছি, বাকিগুলো সব লিখে নাও। রবার ঘন করতে, রবারের মধ্যে রবারের প্রধান উপাদান কি গো? সালফার। CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? রবার ঘন করতে, সাদা রং প্রস্তুতিতে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। মাছ মাংস সংরক্ষণের জন্য, তারপর বিভিন্ন রান্না বান্নার কাজে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। অ্যাসিটিক অ্যাসিডের অপর নাম কি? ভিনিগার, তাই না? ভিনিগার। ভিনিগার যেমন কাজ তেমন বলে দেখবেন, অ্যাসিটিক অ্যাসিডের অপর নাম ভিনিগার। এবার আমি কি করব? এবার আমি করব যে গ্লুকোজ করব। গ্লুকোজের সংকেত কি? C6H12O6,
গ্লুকোজকে যদি আমি পোড়াই বা গ্লুকোনকে যদি আমি পোড়াই তাহলে কেমন রং পাবো বলো তো দেখি? পোড়ালে আন্দাজে বলছো না দেবে বলছো? যাই হোক ভালো ঠিক বলেছে। কেন দেখো, কারণ হাইড্রোজেন আর অক্সিজেন কি হবে, উড়ে চলে যাবে। তার মধ্যে কার্বন, কার্বন ওখানেই কালো। আমাদের শরীর কালো কেন গো? মেলানিন খরিত হয়। যার বেশি মেলানিন খরিত হয় সে কালো, আর যার বেশি মেলানিন তৈরি হয় সে তার মানে তার ক্যান্সার আক্রান্ত হতে পারে। মানে কালোকে ক্যান্সার হয়। আমরা কালো রং ক্যান্সার হবে না। চান্স কম হয়ে গেল। হারাস কম। অ্যাকচুয়ালি ক্যান্সারটা কি? হ্যাঁ, অনকোজিন। অ্যাকচুয়ালি অনকোজিন ওটা অ্যাকচুয়ালি একটা কোষে এফেক্ট করে, কোষ থেকে আস্তে আস্তে ছড়িয়ে স্প্রেড করে। যখন রেডিও অ্যাক্টিভিটি বা রেডিওথেরাপির মধ্যে কোষটাকে কি করা হয় বলে না, আমাদের হচ্ছে হচ্ছে ক্যান্সার ফার্স্ট স্টেজ চেঞ্জ হচ্ছে, যখন দেয় তখন রেডিওথেরাপির মাধ্যমে এটা দেয়, ওই নামটা কি, কেমো, ওই রেডিওথেরাপি দেয়। তার ওই কোষটাকে চারদিকে পুড়িয়ে দেয়, ওই কোষটা চারদিকে ছড়িয়ে পড়তে পারে। সে ব্লাডের সঙ্গে হতে পারে, মানে কোষে হতে পারে, এনিথিং, এভরি কোন জায়গায়, যে কোনো জায়গায় হতে পারে। ক্যান্সারের চিকিৎসার নাম কি অনকোলজি, ওগুলো আমি কিন্তু পড়িয়ে দেবো, স্যার পড়ানো উচিত, পড়িয়ে দেবে সব। তো গ্লুকোজের সংকেত কি? O6, C6H12O6 হচ্ছে গ্লুকোজ। চিনির সংকেত কি? চিনির সংকেত কি বলো? C6H12O6 না, C12H22 C12H22O11, ওটা হচ্ছে চিনির সংকেত। একদম চিনির সংকেত কি? একই জিনিস। হ্যাঁ, C12H22O11 এটা হচ্ছে চিনির সংকেত। পোড়ালে কালো হয়। গ্লুকোজ সংকেত না, আয়নার প্রলেপ দিতে, আয়নার যে প্রলেপ আছে না, আয়নার পিছনে যে লাল কালার, আমি বললাম যে আয়না একটা, আয়নার পিছনে যে এখন তো প্লাস্টিকের চারিদিকে আয়না উঠেছে, যারা প্লাস্টিকের ব্যাক কভার আর রিফ্লেক্টর জায়গা বোঝা যায়। তখন আগে যে একটা কার্ডবোর্ড টাইপের থাকতো, তার কার্ডবোর্ডটা খুলে দেখবে আয়নার পিছনে লাল একটা, ওটা রেড অক্সাইড বলে হয়। তো ওর সাথে গ্লুকোজ থাকে, গ্লুকোজ থাকলে কি আয়নার প্রলেপ হিসেবে আমাকে দেওয়া হয়। রেড অক্সাইড বললাম, রেড পাউডারের পিছনে থাকে, আয়নাকে চকচক চকচক করতে ওটাকে কি ব্যবহার করা হয়? গ্লুকোজ ব্যবহার করা হয়। আয়নার প্রলেপ দেওয়া হয়। প্রলেপ জিনিসটা কি গো জানো কি? হাগুলি দেওয়া হয়। একটা লোহা সাধারণ বস্তা অবস্থা যেমন লালচে বলা কালার হয়ে, যদি আমি ওদের এর উপরে তড়িৎ বিশেষ পরীক্ষা জিঙ্কের প্রলেপ দিই তাহলে কি হবে? চকচক করবে। প্রলেপ দেওয়া মানে কি? কোনো একটা জিনিসকে মানে আকর্ষণ বাড়ানো, কোনো একটা জিনিসকে মজবুত করা, পরিবেশের হাত থেকে, জলবায়ু ইত্যাদির হাত থেকে রক্ষা করার জন্য। আগে স্টিলের খাট ছিল আর লোহার খাট। এখন স্টিলের খাটের লোক কেন কিনছে? বাইরে একটা গ্লেজি ভাব আছে না, টেক্সটাইল কেন গ্লেজি ভাব? ওসব প্রলেপ দেওয়া কিছু নয়। এখন স্মার্ট বিজনেস, যাদের লোক যাতে ইন্টারেস্টিং বাড়ে। কি ঘর মাথা দেখার দরকার নেই। আইফোন কি হবে? আমি এমনি ফোনে কথা বলবো, ওইটা ফোনে কথা বলবো। হ্যাঁ, আইফোন ফটো ওঠে ভালো, অরিজিনাল মুখ বাই করে দেয়, কিন্তু আমার করে কি লাভ? তো সেই জন্য না, আইফোনে অনেক কাজগুলো আছে না, আইফোনে অনেক কাজ আছে, বললে হবে না। এবার দেখো কি বলছিলাম, গ্লুকোজের সংকেত কি? C6H12O6, তাই তো? তাহলে গ্লুকোজ ওতে কি করা হয়? গ্লুকোজের প্রথমে আমাদের বিভিন্ন কি করা হয়? গ্লুকোজ খাওয়ার জন্য ব্যবহার করা হয়। 2 নম্বর কথা কি? ভিনেগার প্রস্তুতিতে গ্লুকোজ ব্যবহার করা হয়। 3 নম্বর কথা কি লিখতে পারি? আয়নার প্রলেপ হিসেবে ব্যবহার করা হয়। এটা কিন্তু মাস্ট বি লিখে রাখো, আয়নার প্রলেপের হিসেবে প্রলেপ দেওয়ার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজ তারপরে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য প্রস্তুত করতে কিন্তু গ্লুকোজ ব্যবহার করা হয়, তাই না? গ্লুকোজের সংকেত কি? C6H12O6। যদি এটা সংকেত করে লেখানো হয়, জানো এটা কি লিখতে হয়? স্ট্রাকচার। ঠিক আছে, এবার তোমরা কি বলবে? গ্লুকোজের পরে কি আছে? ইউরিয়া। গ্লুকোজের পরে কি আছে? আমার হচ্ছে ইউরিয়া। আয়নার পরে দিতে কিন্তু ব্যবহার করা হয় গ্লুকোজ। ইউরিয়ার সংকেত কি? সব কিন্তু যৌগ, কারণ এই যৌগের মধ্যে সবার মধ্যে কার্বন আছে, সবার মধ্যে যৌগ মানে সবার মধ্যে কার্বন আছে, ঠিক আছে? ইউরিয়ার সংকেত CONH2 তার হোল 2।
এটা যদি আমি ভালোভাবে লিখি CO ডবল বন্ড ও NH2 এরকম হবে, এটা হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে। এটা হচ্ছে চারটা C ডবল বন্ড ও NH2 ডবল বন্ড, কার্বনের চারটে বন্ড আছে দেখো, অক্সিজেনের দুই জোড়া, এটা যদি বাদ দেয় অক্সিজেনের দুই জোড়া, কার্বনের আসলে এটা কিন্তু যৌগটা সমন্বয় করে, ঠিক আছে। কার্বনের চারটে জোড়া যদি এরকম বাদ দেয় 1 2 3 4, হাইড্রোজেনের সব জোড়া 1, নাইট্রোজেনের 3 জোড়া হবে, এটাকে আমরা স্ট্রাকচার করে লিখি না NH2 লাগে, কি হবে এটা পাবো আমি N, এটা এইদিকে কার্বনের সঙ্গে আছে এটা হাইড্রোজেনের 3, NH2, ঠিক আছে। যাই হোক প্রত্যেকটা জায়গায় জোড়া নির্ণয় করেই কিন্তু আমরা করা হবে। ইউরিয়া কি, ইউরিয়াটা কি গো? ইউরিয়া মানুষের কোথায় পাওয়া যায়? মূত্রে, যকৃৎ থেকে ইউরিয়া সংশোধিত হয়, ঠিক বলেছে, মানুষের মূত্রে ইউরিয়া পাওয়া যায়। মানুষের মূত্রে সারা দিনে কত গ্রাম ইউরিয়া জানো? মানে মূত্র ত্যাগ করলে সারা দিনে কত গ্রাম ইউরিয়া ত্যাগ করে? 30 গ্রাম সারা দিনে। সারা দিনে মূত্রের রং হলুদ হয় কেন গো? বিলিরুবিন বিলিভার্ডিন দুটোই থাকার জন্য মূত্রের রং হলুদ হয়, তাই তো? হ্যাঁ, মূত্র ভিটামিন কি থাকে? ভিটামিন সি থাকে পরীক্ষার পরে। মূত্রে মানুষের কি থাকে? ভিটামিন সি থাকে, ঠিক আছে। মূত্রের রং হলুদ হয় কোন এরকম বিলিরুবিন বিলিভার্ডিন দিন। তারপরে মূত্রে সারাদিন কোনো একটা মানুষ তার 30 গ্রাম কি ইউরিয়া, মূত্রের সাথে ইউরিয়া নির্গমন করে। ইউরিয়া কি করা হয়? সার হিসেবে, জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। 2 নম্বর কি ইউরিয়া হচ্ছে স্টিবামিন, এটা আমার ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। স্টিবামিন। ইউরিয়া কি করা হয়? ইউরিয়া স্টিবামিন তৈরি করা হয়। ইউরিয়া স্টিবামিন কে তৈরি করেছিল? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, পরীক্ষার পরে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। স্টিবামিন, স্টিবামিন। ব্রহ্মচারী, ঠিক আছে। তাহলে ইউরিয়া কি? ইউরিয়া তো কোথা থেকে পাওয়া যায়? ইউরিয়া হচ্ছে প্রথম রাসায়নিক প্রথম বস্তু, জৈব যৌগ। ইউরিয়া মানুষের মূত্রে পাওয়া যায়। ইউরিয়া কত সারাদিন দৈনন্দিন জীবনে মানে সারাদিনে 30 গ্রাম ইউরিয়া সে নির্গমন করে। ইউরিয়া কি মানুষের যকৃতে সংশ্লেষিত হয়, হ্যাঁ কি না? তারপরে ইউরিয়া তোমার কি হয়? জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। তারপর ইউরিয়া স্টিবামিন থেকে ইউরিয়া স্টিবামিন কালোজারের ওষুধ, ঘুমের ওষুধ ব্যবহার করা হয়। ইউরিয়া স্টিবামিন কি আবিষ্কার করে? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, ঠিক আছে। পরীক্ষা কিন্তু খুব পরে না, এটা একবার কোনো না কোনো পরীক্ষা পিএসসি পরীক্ষা পড়েছিল। কি একটা পরীক্ষা পড়েছিল আপনাদের? এটা পড়েছিল পরীক্ষা। সংশ্লিষ্ট কিডনি ঠিক আছে। তারপর কি? তারপর হচ্ছে কালোজারের ওষুধ এবং ঘুমের ওষুধ, ঠিক আছে। কালোজারের এবং ঘুমের ওষুধ কি? ইউরিয়া স্টিবামিন, কালোজারের ওষুধ। তারপর কি আছে? তারপর হচ্ছে ফেনল আছে, বেনজিন আছে, বেনজিন। বেনজিনের সংকেত কি গো? C6H5OH, ফেনল। আর বেনজিন বেনজিন এগুলো সব কি দৈনন্দিন ব্যবহৃত হচ্ছে বেনজিন। ভালো করে দেখো, বেনজিন। বেনজিনের সংকেত কি? C6H6, তাই না? বেনজিনের সংকেত C6H6। বেনজিনটা কি করা হয়? বেনজিন হচ্ছে গ্যাবাক্সিন। অ্যাকচুয়ালি বেনজিনের মেইন জিনিসটা কি আছে? বেনজিন হচ্ছে একটা টিএনটি পিগ্রিন বলে একটা যৌগ আছে, টিএনটি পিগ্রিন, ঠিক আছে। এটা হচ্ছে জানি না ওই জিনিসটা কি আমি, কিন্তু পরীক্ষার পরে এটা কি টিএনটি পিগ্রিন হিসেবে কোন ব্যবহার করা হয়? মানে হচ্ছে বেনজিন ব্যবহার করা হয়। বেনজিন হচ্ছে কৃত্রিম ঔষধ। তারপর ডিডিটি, বিভিন্ন ডিডিটি, ডাইক্লোরোইথিন, তারপরে বিভিন্ন সার, তারপরে আমাদের তোমার বিভিন্ন পরীক্ষাগারে বিভিন্ন জৈব দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে, বেনজিন, ঠিক আছে। তাহলে বেনজিন কি হলো? বেনজিন হলো টিএনটি পিগ্রিন, টিএনটি পিগ্রিন হিসেবে ব্যবহার করা হয়, পিগ্রিন হিসেবে ব্যবহার করা হয়। তারপরে গ্যাবাক্সিন, তাই তো। তারপর ডিডিটি এই হিসেবে ব্যবহার করা হয়, তাই না? আর কি আছে?
রং শিল্পে ব্যবহার করা হয়, রং কৃত্রিম রং তৈরি করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি হয়ে গেল তোমার বেঞ্জিন হয়ে গেল। টিএনটি পিগমেন্ট হিসেবে ব্যবহার করা হয়, গ্যামাক্সিন ডিডিটি কৃত্রিম রং তৈরি করতে বেঞ্জিন ব্যবহার করা হয়। এবার আমি কি বলবো, পেট্রোলটাই তো বেশি নানা রকম তারপরে এই শুধু পেট্রোল না, জ্বালানি না 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 না, পেট্রোল না, ঔষধ তৈরি করতে। এবার আমি কি করবো, ফেনল করবো, ফেনল, তাই না? ফেনল, ফেনলটা কি C6H5OH, তাই না? ফেনলটা কি, ফেনলটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমরা কার্বনিক অ্যাসিড বলি না, কার্বনিক অ্যাসিড যে সাবের উপর দেবো, বর্ষাকালে দেবে কার্বনিক অ্যাসিড দেওয়া। কার্বনিক অ্যাসিডের প্রধান উপাদান কি, এর প্রধান উপাদান হচ্ছে ফেনল। ঠিক আছে, ফেনল হচ্ছে কার্বনিক অ্যাসিডের প্রধান উপাদান, কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। এই ফেনলের অপর নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। আর এটা কি, ফেনলটা কি প্রস্তুত করা হয়, ফেনল, ফেনল হচ্ছে তোমার হচ্ছে কার্বনিক অ্যাসিড, তারপরে প্রস্তুত করতে সাপের উপদ্রব হাত থেকে রক্ষা করতে। আর ফেনফথেলিন ওটা লাস্ট, ওটা ওটা তো ন্যাপথলিন, ওটা আলাদা। মানে যে আরেকটা যে কেমন দেয় তো কোনটা, আরেকটা আছে না, ও আছে ইয়ে, বল না, হার্পিক, হারপিক কেন বলে এখন আমি জানি না, ও দেখতে হবে। তাহলে এটা কি, এর প্রধান উৎস কি, আলকাতরা। ঠিক আছে, আলকাতরা হচ্ছে ফেনলের, আলকাতরা হলো ফেনলের প্রধান উৎস। ঠিক আছে, প্রধান উৎস। তারপরে কি আছে, তারপরে হচ্ছে তোমার পিগ্রিন অ্যাসিড নামে বিস্ফোরক উৎস হিসেবে, পিগ্রিন অ্যাসিড। ঠিক আছে, ফেনল এটাকে বলা হয় আলকাতরা, কার্বনিক অ্যাসিড সাপের উপদ্রবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, আর পিগ্রিক অ্যাসিড তৈরি করার জন্য। আর একটা কি করব, ন্যাপথলিন করব। ফেনলটা একটু লিখে দাও, এই লাস্ট করে দেবো। এবার লাস্ট কি হবে, আর হচ্ছে ন্যাপথলিন। ন্যাপথলিনের সংকেত কি গো, C10H8। ন্যাপথলিনটা কি গো, পোকা, জামা কাপড় যখন পোকামাকড় হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহার করা হয়। তারপর আমাদের বিভিন্ন বাথরুমে, এই যে বাথরুমে হচ্ছে ন্যাপথলিন দেওয়া থাকে, বিভিন্ন দুর্গন্ধ, মানে দুর্গন্ধনাশক দূর করতে, দুর্গন্ধ দূর করতে ব্যবহার করা হয়। তারপরে কি, ন্যাপথলিনের প্রধান উৎস কি জানো তো, ন্যাপথলিনের প্রধান উৎস হচ্ছে আলকাতরা থেকে ন্যাপথলিন উৎপন্ন হয়। ভালো করে শোনো, এই আলকাতরা আনলো, আলকাতরা দেখেছো প্রস্তুত করা হয়। এই ন্যাপথলিন জানো তো, নীল, নীল ইন্ডিগো, যে নীল হয়, ইন্ডিগো যে নীল, ইন্ডিগো মানে হচ্ছে তোমার এই যে পুরো একদম পুরো পাক্কা নীল যেটাকে বলা হয়। হ্যাঁ, ওটা কপাস, ওটা পুঁতে দেওয়া হয়। ওই ইন্ডিগো নীল তুমি প্রস্তুত করতে আর এই ন্যাপথলিন ব্যবহার করা হয়। কপার সলফেট তো নীলই বাবা, ওর মধ্যে 5 অণু জল থাকে, যেটা জলাকাশী পদার্থ বলা হয়। ঠিক আছে, ওইগুলো পড়বো, ওটা পরের দিনে পড়বো, দৈনন্দিন জীবনে ব্যবহৃত যৌগ, এটা জৈব যৌগ, ওটা হচ্ছে যৌগ। এই দুটো পড়লে অনেক কিছু ধারণা তোমার তৈরি হয়ে যাবে, যে আমরা কোথায় কোন জিনিসটা ব্যবহার করছি, কোথায় কি ব্যবহার করছি না, কোন জিনিসটা কি, খাদ্য লবণ কি বলে, খাবার লবণ কি বলে, খাওয়ার সোডাটা কি, হ্যাঁ, যে কাপড় কাচা সোডাটা কি, কাপড় সোডাটা কি বলতো দেখি, সোডিয়াম কার্বনেট, 10 অণু জল থাকে, Na2CO3, তার সঙ্গে 10 অণু জল, এটা হচ্ছে কাপড় কাচা সোডা। খাবার সোডার নাম কি,
সোডিয়াম বাইকার্বনেট NaCl সোডিয়াম খাবার মানে হচ্ছে খাবার সোডা। ঠিক আছে, তা আলকাতা থেকে এবার নীল প্রস্তুত করতে হবে আপনার। পরের দিন পড়ে আসবে প্রস্তুত করতে। পরের দিন কি পড়াবে জানো তো? এই সবাই পড়ে আসবে, কিন্তু পরের দিন পড়া ধরবো কিন্তু। মাধ্যমিকের বইটা খুলবে, এইগুলো পেয়ে যাবে, ঠিক আছে? এইগুলো ব্যবহৃত পাওয়া যায়। পরের দিন দৈনন্দিন জীবনে ব্যবহৃত যৌগ পড়ব। আর হচ্ছে তোমার পড়বো যে কণাবিদ্যা, ঠিক আছে? v সমান u প্লাস at, s সমান u প্লাস হাফ at স্কয়ার, কোণা সরণ ত্বরণ বেগ গতিবেগ এগুলো পড়বো। মনে থাকবে ঘূর্ণন গতি কি মানে ঘূর্ণন গতি, বৃত্তীয় গতি, সরলরৈখিক গতি এইসব পড়বো, ঠিক আছে? ফ্লিপ্ত তুই তো পড়ছি, এই জগতে আছিস তো। ঠিক আছে, চলো তাহলে পরের দিন কিন্তু এই জন্য স্যার, হ্যাঁ বলো। যে সংকেতটা মুছে দিলেন ওটা কি খাবার সোডার আগে লেখা ছিল? ওটা হচ্ছে সোডিয়াম কার্বন, ওটা হচ্ছে কার্বন কার্বন সোডা। ওটা পরের দিন পড়াবো, পরের দিন বলে দেবো, ঠিক আছে? ওটা কার্বন কার্বন সোডা এবং খাবার সোডা এনে নিয়ে যদি সোডিয়াম বাইকার্বনেট না, সোডিয়াম কার্বন হচ্ছে কার্বন কার্বন সোডা। Na2CO3 10H2 এটা কার্বন কার্বন সোডা। আর খাবার সোডা হচ্ছে NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বন আর সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? এটা পরের দিন পড়বো, এগুলো পরের দিন পড়বো, এগুলো পরের দিন পড়লে বুঝতে পারবো। বুঝতে পেরেছো? অনেক কিছু আছে, যাই হোক এখানে তো বাড়িতে পড়ে দেবো। ওটা আমি পড়াবো না, ওটা সবার ওটা হচ্ছে তোমার বাড়িতে পড়ে নেবো, ওটা আমি পড়াবো না, কারণ এটা পরীক্ষায় পড়ে। হ্যাঁ আছে, PDF ফাইল বলতে আমি পড়িনি, সে আমি হচ্ছে ইয়ে থেকে পড়েছিলাম, ওই তোমার ইয়েটা। ঠিক আছে, চলো তাহলে। এই এটা কি যে করবো